ভাইয়া আনমিউট করে নিন। সরি, আনমিউট করতে ভুলে গেছিলাম। তো আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, তো আজকে আমরা পড়বো উদ্ভিদের শারীরবৃত্তীয় কার্যাবলী। যদি শেষ করতে পারি তাহলে উদ্ভিদের প্রজনন সম্পর্কে আমরা যাওয়ার চেষ্টা করব। তো উদ্ভিদের শারীরবৃত্তীয় যেমন ব্যাপন, অভিস্রবণ, এই দুইটা জিনিস অ্যাকচুয়ালি সরাসরি উদ্ভিদের শারীরবৃত্তীয় কার্যাবলী না। এটা এমনিতে একটা দৈনন্দিন প্রকৃতিতে ঘটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু উদ্ভিদের দেহে এই ব্যাপন এবং অভিস্রবণের গুরুত্ব অপরিসীম, আলাদা রকম গুরুত্ব বহন করে। যেমন আমাদের দেহে, মানব দেহে ব্যাপন এবং অভিস্রবণের খুব একটা গুরুত্ব নাই, কিন্তু উদ্ভিদের দেহে ব্যাপন এবং অভিস্রবণের গুরুত্ব বেশি। কারণ উদ্ভিদ যে খাদ্য গ্রহণ করে, উদ্ভিদের কি মুখ আছে, চাবানোর কিছু আছে, বা হাত আছে, তাতে খাবার নিয়ে মুখে তোলার কিছু তো নাই। তাহলে উদ্ভিদের খাবার গ্রহণ হয় কিভাবে? মনে করেন আপনি মানুষ, আপনার সামনে ভাত আছে, আপনি ভাতের মধ্যে ছুঁয়ে দিয়েছেন, আপনার হাতের ভিতরে ছিদ্র আছে, ছিদ্রের ভিতর দিয়ে ভাত ঢুকে যাচ্ছে আপনার বডিতে। উদ্ভিদ খাবার খায় এভাবে। উদ্ভিদ কি খায়? উদ্ভিদ মূলত পানি খায়। আর কি খায়? ওই যে লবণ খায়, মনে আছে? চপকিন ম্যাকাস, উদ্ভিদের কিছু মুখ্য পুষ্টি উপাদান, গৌণ পুষ্টি উপাদান, এগুলো বোধহয় পড়ানো হয়নি, আমরা নেক্সট ক্লাসে পড়বো। তো উদ্ভিদ এই যে খায়, কিভাবে খায়? যে হাতের ছিদ্র দিয়ে ঢুকে যাচ্ছে, এগুলো কিভাবে ঘটে? মূলত ঢুকে অভিস্রবণ, ব্যাপন, বিভিন্ন প্রক্রিয়া। তো আমরা ব্যাপন এবং অভিস্রবণ দিয়ে শুরু করি। আমরা প্রথমে লিখি ব্যাপন কি। ব্যাপন মানে ব্যক্ত হওয়া, মানে আমরা বলি না, এটা কেমিস্ট্রি ছাড়াও হচ্ছে ব্যক্ত হওয়া, মানে ছড়িয়ে যাওয়া। ব্যাপন মানে ছড়িয়ে যাওয়া, নর্মাল ওয়েতে ছড়িয়ে যাওয়া। কেন ছড়িয়ে যায়? বইয়ে আছে যে কোনো পদার্থের অণুগুলো নিজস্ব গতিতে, নিজস্ব গতিশক্তির সাহায্যে বেশি ঘনত্বের মাধ্যম থেকে কম ঘনত্বের মাধ্যমে ছড়িয়ে যায়, তাকে ব্যাপন বলা হয়। কিন্তু বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে কেন যাবে? নিউটনের গতিসূত্র তো এটার বিপক্ষে। নিউটনের গতিসূত্র কি বলেছে? বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু আজীবন স্থির থাকবে, গতিশীল বস্তু আজীবন গতিশীলই থাকবে। আমি এখানে একটা আতরের বয়াম খুলে রেখেছি, এই কোনায়, ঘরের এই কোনায়, ঘরের ওই কোনায় আপনি বসে আছেন। আপনি কিভাবে আতরের স্মেলটা পাবেন? কোনো বাতাস নাই ঘরে, সাপোজ কোনো ঘরের কোনো বাতাস, ফ্যান নাই, একদম সম্পূর্ণ সবকিছু সিলড, একটা এসি রুম, এসি অফ, সব ব্লক করা রুম। একটা ভ্যাকুয়াম হতে হবে, ভ্যাকুয়াম না, বাতাস থাকতে হবে। এমন একটা ঘর যেখানে মনে করেন কোনো প্রকার কোনো মুভমেন্টে আপনি একদম চুপ করে বাতাস, স্টিলের মতো, রোবটের মতো স্টিল হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আপনি তো গন্ধ পাবেন, সারা ঘরেই গন্ধ ছড়িয়ে যাবে। কিভাবে? আতরের অণুগুলো, উদ্বায়ী পদার্থগুলো উঠবে, উঠে দ্বারা চারদিকে ছড়িয়ে যাবে। কেন? ব্যাপন গ্যাস প্রক্রিয়া, যে বুঝতাম, ব্যাপন প্রক্রিয়ায়। কিন্তু ব্যাপন প্রক্রিয়ার কেন ঘটবে? কোনো চাপ না থাকলে, বা কোনো ধাক্কা কেউ না দিলে, কোনো গতিশীল বল প্রয়োগ না করা হলে কেন অনুগ্রহ করবে? বলেন। ব্যাপন চাপ। ব্যাপন ব্যাপন ঘটে কিসের জন্য? ব্যাপন চাপের জন্য। বই নাই, বই লেখা নাই। ব্যাপন চাপের কারণে ঘটে থাকে। ব্যাপন চাপের কারণেই ব্যাপন ঘটে। তো বিষয়টা কেমন? আতরের ব্যায়াম, হ্যাঁ, অণুগুলো ছুটে চারদিকে, অণুগুলো ছুটে যাবে, এটা কি বলা হয়? ব্যাপন। আপনি বালতি কাপড় ধুয়েছেন, এখন নীল দিবেন, সাদা কাপড়ে নীল দিবেন, নীলকে বলা হয় ওবিএ, অপটিক্যাল ব্রাইটনিং এজেন্ট। আবার অনেক সময় এফবিও বলা হয়, ফ্লোরোসেন্ট ব্রাইটনিং এজেন্ট। এই যে পানি আছে এই পর্যন্ত, আপনি এক ড্রপ এখানে ফেলেছেন, নীলতে ফেলেছেন এই কোনায়, 1 ঘন্টা সমগ্র পানি সমানভাবে নীল হয়ে আছে। তাহলে পানি তো ঘনন হয় নাই, পানিতে এক জায়গায় বালতিতে বসে আছে, কোনো মুভমেন্ট নাই, স্থির পানিতে আপনি ফেলেছেন। তাহলে এইগুলো কেন ছড়াই গেল? এটাকে বলা হয় কি? ব্যাপন। ব্যাপন সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে?
বলেন। এটা কি স্থির মাধ্যমে ঘটে? হ্যাঁ, স্থির মাধ্যমে ঘটে। শুধুমাত্র অণুগুলো গতিশীল হয়, মানে যেই বেপনের মধ্যে এই লিকুইড পানিকে কি বলা হয়? পানিকে বলা হয় দ্রাবক। আর এই নীল দেই বা যে কোনো পাউডার দেই বা যাই দেই কেন, যার মধ্যে গোলাবো সে হচ্ছে দ্রাবক, আর যে গলবে তাকে বলা হয় দ্রবক। ঠিক আছে, ইংলিশে বলা হয় সলিউট। আর যে দ্রবীভূত করে তাকে বলা হয় সলভেন্ট। ওয়াটার ইজ দ্য ইউনিভার্সাল সলভেন্ট। পানিকে বলা হয় ইউনিভার্সাল, মানে বৈশ্বিক দ্রাবক, আদর্শ দ্রাবক বলা হয় পানিকে। কারণ পানিতে অধিকাংশ পদার্থ দ্রবণীয় হয়। দ্রাবক হচ্ছে সলভেন্ট। দ্রব প্লাস দ্রবণ, সরি দ্রাবক উৎপন্ন হয়, দুটা মিলেই দ্রবণ উৎপন্ন হয়। দ্রবক হচ্ছে মনে করেন চিনি, শরবত যদি বানাই, চিনি আর পানি মিলে কি হলো? দ্রবণ হলো। এই দ্রবণ হচ্ছে শরবত। ঠিক আছে, তাহলে এই ঘটনাটা হচ্ছে ব্যাপন। ব্যাপন ঘটে কি জন্য? ব্যাপন চাপের কারণে। তাহলে আর কোনো প্রশ্ন আছে? দ্রবণ ইংরেজি কি সলিউশন। সলিউশন শব্দটার দুইটা অর্থ আছে, একটা হচ্ছে দ্রবণ আর একটা কি বলেন তো সলিউশন অর্থ? সমাধান। সমাধান। এখন আমরা শিখবো অভিস্রবণ। দুই নম্বর শারীরিক ক্রিয়া। অভিস্রবণ প্রক্রিয়ায় উদ্ভিদ পানি এবং পানি শোষণ করে থাকে। মনে করেন আপনার এখানে একটা জার আছে, জারের মাঝখানে একটা পার্টিশন দেওয়া আছে। একটা পার্টিশন কিসের? কাপড়ের তৈরি একটা পার্টিশন। মনে করেন কথার কথা, কাপড়ের তৈরি, বা ধরেন ফিল্টার পেপার আছে না, বা টিস্যু পেপার ধরেন, আদর্শ টিস্যু পেপার বা মাস্ক আছে না, মাস্ক। এই মাস্কের তৈরি, মাস্কের কাপড়, এটাকে বলে নন ওভেন ফেব্রিক। নন ওভেন ফেব্রিক তিন প্রকার: নিট ফেব্রিক, ওভেন ফেব্রিক, আর এটা হচ্ছে নন ওভেন ফেব্রিক। এটাকে নন ওভেন ফেব্রিক বলা হয়। এই নন ওভেন ফেব্রিক দিয়ে আপনার মাস্কে, একটা বালতির মাস্কে আপনি পার্টিশন শুধু দিয়ে, পানির অণু যেতে পারবে এমন। রাইট রাইট, চাটনির মতো আমরা। তাহলে এদিক দিয়ে আপনার এখানে দ্রবণ আছে, হালকা ঘনত্বের দ্রবণ, কম ঘনত্বের দ্রবণ। হালকা না, কম ঘন একটা দ্রবণ। কিসের দ্রবণ? ধরেন যে কোনো চিনির শরবতই মনে করেন, এখানে আছে বেশি ঘনত্বের দ্রবণ, বেশি ঘন একটা দ্রবণ আছে। এখন যদি আপনি এই দুইটাকে একসাথে ছেড়ে দেন, তাহলে এই যে ঝিল্লি, এটাকে বলা হয় অর্ধবেদ্য ঝিল্লি, সেমি পারমিয়েবল। অর্ধবেদ্য ঝিল্লি। এই অর্ধবেদ্য মানে কি বলেন তো? এটার ভিতর দিয়ে শুধু লিকুইডটা যেতে পারবে, মানে দ্রাবক যে, সে পাস করতে পারবে, কিন্তু যে দ্রবক সে পাস করতে পারবে না। চিনির অণুটা এর ভিতরে পাস করতে পারবে না, কিন্তু পানির অণুটা এর ভিতরে পাস করে যাবে। এটা হচ্ছে সেই ঝিল্লির বৈশিষ্ট্য। মাঝখানে পার্টিশনকে বলা হয় অর্ধবেদ্য ঝিল্লি, ইংলিশে হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন। পার্ম, সিপিইআরএম, পার্ম মানে হচ্ছে ছিদ্র করা, ছিদ্র করে ঢুকে যাওয়া। আর সেমি মানে হচ্ছে অর্ধ। আর পার্ম এবল মানে অর্ধেক ভেদ করতে সক্ষম, এটাই হচ্ছে সেমি পারমিয়েবল। আর মেমব্রেন তো মেমব্রেনই, ঝিল্লি। কোনো ঝিল্লি মানে পর্দা টাইপের একটা কিছু, কোষের মধ্যে থাকে কোষ ঝিল্লি, ইংলিশে বলা হয় সেল মেমব্রেন। আচ্ছা, এই অর্ধবৃত্তি ঝিল্লি, এখন যদি আমি এই দুটার সঙ্গে ঢেলে দিই, কি ঘটবে? ঠিকই ছাড়া অন্য কেউ বলবে। কোন দিক থেকে কোন দিকে কি যাবে? স্যার বেশি ঘনত্বের দিক থেকে কম ঘনত্বের দিক যাবে। বেশি ঘনত্বের দ্রবণ থেকে কম ঘনত্বের দ্রবণের দিকে কি যাবে?
স্যার ইয়া চিনি না পানি? পানি, যেহেতু চিনি যেতে পারবে না। আচ্ছা, তাতে কি লাভ হবে? তাতে তাতে তো লাভ কিছু, এর ঘনত্ব কি বাড়বে না কমবে? হালকা এর যেটা ঘনত্ব হালকা, বাড়বে। এখানে যদি বাড়বে। পানি দেয় তাহলে ঘনত্ব বাড়বে না কমবে? কমবে আরো স্যার। তাহলে কি এটাই ঘটবে? আপনার ধারণা কি এটাই? না, তাইলে ইয়া যাবে স্যার, দ্রব্য যাবে, হ্যাঁ, মানে চিনি মানে যাবে। উল্টা বলেছেন। ও টেন্ডেন্সি থাকবে দুইটার ঘনত্ব সমান করতে চাইবে। পৃথিবীর জি স্যার, নিয়ম আছে, বলার পর মনে হয়েছে যে হ্যাঁ, এই প্রক্রিয়াতে তো সব খনিজ লবণ ইয়া করে, রাইট, তখন শুধু বুঝতে দ্রাবক পারছি। যায় মানে শুধু পানি যায়। আপনি যেটা বলেছেন ঠিকই, দুইটা ঘনত্ব যদি এই মেমব্রেনটা খুলে দেই, এই মেমব্রেনটা যদি সরাই ফেলতাম তাহলে কি হতো? তাহলে এই দিকের ঘন দ্রবণ থেকে ওই দিকে কি যাইতো? দ্রব মানে চিনিটা। এটা যদি মেমব্রেন যদি না থাকতো তাহলে চিনিটা এইদিকে যাইতো, এদিক থেকে পানি আসতো, এসে কি হইতো? দুইটার ঘনত্ব সমান পর্যন্ত এই ইন্টারচেঞ্জ হতেই থাকতো। কিন্তু যখনই আমি মাঝখানে সেমি পারমেবল মেমব্রেন দিয়ে দিলাম, মানে আমি চিনি অণুটাকে ব্লক করে দিলাম, কোনো পাশ থেকে কোনো পাশ যেতে পারবে না, তখনই এই ঘন হালকা দ্রবণ থেকে উল্টা ঘটনা ঘটবে, মানে হালকা দ্রবণ থেকে পানি যাবে এইদিকে। হালকা দ্রবণ থেকে পানি যাবে কেন? এতে এই দ্রবণের ঘনত্ব বাড়তে থাকবে আর এই দ্রবণের ঘনত্ব কমতে থাকবে। মনে করেন চিনি ছিল 100 গ্রাম আর পানি ছিল 500 গ্রাম, আর এই দ্রবণে চিনি ছিল 200 গ্রাম, পানি ছিল 300 গ্রাম। এখন যখন এখান থেকে পানি এদিকে চলে যাবে, ধরেন 100 গ্রাম পানি 200 গ্রাম পানি চলে গেল, তখন চিনি থাকবে 100, চিনি সমানই থাকবে, পানি হয়ে যাবে 300। আর এখানে চিনি 200 ছিল 200 থাকবে, পানি হয়ে যাবে কি 300, আর এদিক থেকে 200 চলে যাবে, পানি হয়ে যাবে 500। তাহলে দেখেন 100 1:3, এখানে 2:5, 1:3 এখন হয় নাই, কারণ আর মানে প্রায় 250 মিলিলিটার পানি বা 220 মিলিলিটার পানি এদিকে চলে যাবে। এটাকে কি করে উদ্ভিদ? ওলরমের সাহায্যে পানি এবং পানি গ্রহণ করে। সবচেয়ে ইম্পর্টেন্ট, তাহলে বলা হয় সবচেয়ে ইম্পর্টেন্ট এটা কি? মূল রোমের সাহায্যে উদ্ভিদ পানি শোষণ করে অবিশ্রবণ মাধ্যমে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। বাকিটা আপনার বই থেকে বলবেন, সবার কাছে বই আছে আশা করি। যদি বই না থেকে কিনেন তাহলে এখনই কিনে ফেলেন দ্রুত। বই ছাড়া পড়ার কোনো মানে নাই। স্যারের লেকচার শুনবো, পরে আর বাসায় পড়বো না, দরকার নাই। এটা ম্যাথ না, ম্যাথ হলে বলতাম বই ছাড়াও চলবে, কিন্তু সায়েন্স ক্লাসে এটা চলবে না। আচ্ছা, অভিশ্রবণ দুই প্রকার, একটাকে বলে অন্ত অভিশ্রবণ, আরেকটা হচ্ছে কি বলে বহি অভিশ্রবণ। অন্ত অভিশ্রবণ কোনটা? যেটা অন্তে ঢুকে, মানে ভিতরে ঢুকে, মানে উদ্ভিদ যে পানি দিয়ে পানি নেয় বাইরে থেকে কোষের ভিতরে ঢুকতেছে, এটাকে অন্ত অভিশ্রবণ বলে। আর কোনো কারণে যদি উদ্ভিদের দেহের ভিতর থেকে বাইরে পানি চলে যায়, সেটাকে বলে বহি অভিশ্রবণ। ক্লিয়ার? রিডিং করলে বুঝবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আসি আমরা প্রস্বেদন। প্রস্বেদন কি? এক কথায় প্রস্বেদন মানে ঘামা। মানুষের দেহ থেকে জলীয় পদার্থ বের হয় দুই উপায়ে, ঘামের মাধ্যমে, প্রস্রাবের মাধ্যমে। উদ্ভিদ তো প্রস্রাব করে না, উদ্ভিদ হিসু করার কোনো টেন্ডেন্সি নাই, সুযোগও নাই, কোনো যন্ত্র নাই, মেশিন। তাহলে উদ্ভিদ হিসু করবে কিভাবে? একমাত্র উদ্ভিদ ঘামে। উদ্ভিদ ঘামে কোন জায়গা দিয়ে? কোন চামড়া দিয়ে? পাতা দিয়ে। এই উদ্ভিদ দেহ থেকে পানি বের করে দেওয়ার পদ্ধতিকে বলা হয় প্রস্বেদন। দেখি আমরা প্রস্বেদন 3 নাম্বার আছে প্রস্বেদন। আচ্ছা, আহ রেসপিরেশন, রেসপিরেশন অর্থ শ্বসন, আর ট্রান্সপিরেশন অর্থ হচ্ছে প্রস্বেদন। শিখে রাখেন, কাজে লাগবে, কোনদিন কাজে লাগতে পারে, মেন্টালি পরীক্ষা চলে আসবে। অভিশ্রবণ ইংরেজি ব্যাকন ডিফিউশন, অভিশ্রবণ অসমোসিস, বলে শিখে রাখবেন, কাজে লাগবে। অসমোটিক প্রেসার মানে অভিশ্রবণ চাপ। এই যে অভিশ্রবণ ঘটে না, অভিশ্রবণও ঘটে থাকে অভিশ্রবণ চাপের কারণে। কেউ তো অভিশ্রবণের ক্ষেত্রে কিন্তু ধাক্কা দেয় নাই, স্থির পানি তারপরেও যাবে কেন? এটাকে বলে অসমোটিক প্রেসার মানে অভিশ্রবণ চাপ। ওই যে ঝিল্লিটা আছে না, ঝিল্লিটার দুই পাশে চাপের তারতম্য থাকবে।
দুই দিকে আপনি যদি একটা ব্যারোমিটার সেট করে দেন, দেখবেন ঘনদ্রবণের থেকে চাপ বেশি আসতেছে। আচ্ছা, প্রসাধন হচ্ছে উদ্ভিদের পাতার মাধ্যমে পানি বের করে দেওয়ার পদ্ধতি। তাহলে এক কথা যদি এবার বলি, প্রসাধন কি? পানি নিষ্কাশন, উদ্ভিদের দেহ থেকে পানি নিষ্কাশন। আচ্ছা, এখন দ্বিতীয় প্রশ্ন করি, যদি বলি আমি যে উদ্ভিদ প্রসাধন কি কি উপায় হতে পারে? পত্ররন্ধ্রীয় প্রসাধন, পত্ররন্ধ্র মানে পাতার চিত্র। আরেক প্রকার প্রসাধন আছে যেটাকে বলা হয় কিউটিকুলার প্রসাধন। আরেকটা হচ্ছে কি বলে লেন্টিকুলার প্রসাধন, লেন্টিকল আর কিউটিকল। আচ্ছা, তৃতীয় আপু বলেন, বটানিস্ট বলেন কিউটিকল কি আর লেন্টিকল কি? স্যার দুইটাই হচ্ছে কাণ্ড বা পাতার হচ্ছে অঙ্গ, বিশেষ অঙ্গ, যেটার মাধ্যমে অল্প পরিমাণে প্রসাধন হয়। কিউটিকল নাকি লেন্টিকল? কিউটিকলটা কিউটিকল কি হ্যাঁ লেন্টিকল? স্যার, দুইটাই বিশেষ ধরনের অঙ্গ, কোষের মতোই, দুইটাই কাণ্ড এবং পাতায় থাকে। কিউটিকল কি পাতায় থাকে? স্যার থাকে স্যার, কাণ্ড এবং পাতায় থাকে। আচ্ছা, কিউটিকল কাণ্ডে থাকে, জি স্যার। লেন্টিকল কাণ্ডে থাকে, লেন্টিকল মেইনলি থাকে হচ্ছে কাণ্ডের ত্বকে, পাতায় থাকে, যেটাকে বলা হয় লেন্টিসেল। লেন্টিসেল পাতায় থাকে। না, লেন্টিসেল পাতায় থাকে না, কাণ্ডের তাহলে ত্বকে থাকে। কিউটিকল আর লেন্টিকলের পার্থক্য হচ্ছে এটা, যে কিউটিকল থাকে পাতা এবং কাণ্ডে দুই জায়গায়, কিন্তু দুই লেন্টিকল জায়গায়। থাকে অনলি শুধুমাত্র কাণ্ডে। তার মানে ওই যে উদ্ভিদ যে ঘামে শুধুমাত্র পাতা দিয়েই ঘামে না, উদ্ভিদ যে বডি আছে বডি দিয়েও ঘামে, কাণ্ড দিয়েও ঘামে। তাহলে আমরা লিখি 3 প্রকার প্রসাধনের নাম আমরা লিখি 3 প্রকার। কি কি? 1 নাম্বার পত্ররন্ধ্র, এটা তো ব্যাখ্যা করার দরকার নাই, আপনার নাম শুনে বুঝতে পারছেন। পত্রের নিচে যে রন্ধ্র, রন্ধ্র মানে কি? সুড়ঙ্গ, ছিদ্র। স্যার, লেন্টিসেলটা আমরা খালি চোখেও দেখতে পারি, ওই যে কাণ্ডের গায়ে অনেক সময় ফাটা ফাটা দেখা যায় ওই অংশে। হ্যাঁ, পত্ররন্ধ্র খালি ওই জায়গায় দেখা যায়, পত্ররন্ধ্র দেখতে গেলে আমাকে মাইক্রোস্কোপ। তার মানে পত্ররন্ধ্রীয় প্রসাধন হয় শুধুমাত্র পাতায়, কিউটিকুলার প্রসাধন হয় পাতা প্লাস কাণ্ডে, আর লেন্টিকুলার প্রসাধন হয় শুধুমাত্র কাণ্ডে। Fine. আচ্ছা, এবার আমরা কিছু আরেকটু বাড়তি কিছু জানি। বলেন তো, লবণের দ্রবণে আঙ্গুর রাখলে তা চুপসে যায়। আঙ্গুর তো বুঝেন, আঙ্গুর কি? হ্যাঁ, টসটসে, টসটসে অনেক পানি ভিতরে। যখন আপনি লবণের মধ্যে রাখবেন তখন আঙ্গুরের পানিটা বাইরে বের হয়ে যায়, চুপসে যাবে। এটা কোন প্রক্রিয়ায়? প্রিভিয়াস কোশ্চেন এটা আসছে। বহিঃ এটা বহি অভিশ্রবণ, অভিশ্রবণ, হ্যাঁ, আগে বলেন অভিশ্রবণ না ব্যাপন, আগে এটা বলেন। অভিশ্রবণ। অভিস্রবণ। কেন অভিশ্রবণ? কেননা পর্দা আছে, পর্দা আছে আঙ্গুরের এবং বাকলটা, আঙুলের ভিতরে চাপের পানির তারতম্য আছে। অসমোটিক প্রেসার। না, প্রেসার তো পরে। আগে বলেন ঝিল্লি আছে কিনা। অভিশ্রবণের প্রধান বৈশিষ্ট্য ঝিল্লি থাকবে। ঝিল্লি, প্রেসার তো প্রেসারই, জি 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 আছে। প্রেসার তো প্রেসারই। ঝিল্লি থাকলে তাকে বলবো অসমোটিক প্রেসার, আর ঝিল্লি না থাকলে বলবো কি? ব্যাপন চাপ, ডিফিউশন প্রেসার। কিন্তু যেহেতু ঝিল্লি আছে সেজন্য এটা হয়ে গেছে কি? ব্যাপন না হয়ে হয়েছে কি? অভিশ্রবণ। আচ্ছা, এখন বলে এটা কি বহিঃস্থ অভিশ্রবণ না অন্ত অভিশ্রবণ? এটা পানি যেহেতু ছেড়ে যেতেছে তাহলে বহিঃ বহিঃ অভিস্রবণ। অভিশ্রবণ, রাইট। ভিতর থেকে বাইরে গেলেই বহিঃ অভিশ্রবণ, আর বাইরে থেকে ভিতরে ঢুকলেই অন্ত অভিশ্রবণ। ফাইন। অন্ত অভিস্রবণ।
কারণ স্যার পানির পরিমাণ লবণের দ্রবণের থেকে আহ মানে আঙুলের ভিতরে বেশি, এই জন্য এটা হয়েছে। পানির পরিমাণ যে সাইডে বেশি থাকবে সেখান থেকে বের হয়ে যাবে। আচ্ছা ফাইন। তারপর এই জিনিসটা ঠিক উল্টাটাই, এই চুপসে যাওয়ার আঙ্গুরকে কি বলা হয়? কিসমিস। কিসমিসকে যখন নরমাল পানিতে রাখা হয়, এই কিসমিসটা চলে যাবে আঙ্গুর, এটা কি এটা তো অবশ্যই বাইরে থেকে পানি ঢেলে ঢুকে। ফাইন, এটা একদম ইজি। সরাসরি প্রশ্ন হচ্ছে 2020 সালে দুদকে কয়েকদিন আগে যে পরীক্ষা হয়ে গেল 2020 সালে করোনার মধ্যে, যে মলরমের সাহায্যে পানি শোষণ করে কোন প্রক্রিয়ায়? তো অবিশ্রবণ, এটা বলার দরকার নাই, অপশন দেওয়ার দরকার নাই। হ্যাঁ, একটা কোশ্চেন আসছে 2001 সালে আসছে মাধ্যমিক শিক্ষক নিয়োগে, যে লেন্টিকুলার প্রচ্ছেদন উদ্ভিদের কোন অংশে হয়? মূল, কাণ্ড, পাতা, ফুল? বলেন, লেন্টিকুলার প্রচ্ছেদন কোথায় হয়? কাণ্ডে। কাণ্ডে কাণ্ডে। জরুরি ফোন ভাই, এক মিনিট। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? লাইভ লাইভ দেখলাম, মন্ত্রী মহোদয় কথা বলতেছেন, ভালো লাগলো। জি, হ্যাঁ হ্যাঁ জানি, খবর পেয়েছি, পেয়েছি, চেক পেয়েছি। হ্যাঁ, ইনশাআল্লাহ। ওকে। আচ্ছা ভাই, ফেসবুকে পোস্ট দিলে সমস্যা আছে অফিসিয়াল আইডি তে? আচ্ছা, ওকে। বরং এটা তো প্রচার করাই দরকার, মানুষ জানলো যে না, আমাদের মন্ত্রী মহোদয় সাংবাদিকদের অনুদান তার হাত দিয়ে দিচ্ছেন, এটা ভালো প্রচার হয় তো দরকার। ওকে, ওকে, ওকে ভাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম। মন্ত্রী মহোদয় পিএস ফোন দিয়েছিল, ফোন না ধরে উপায় ছিল না, সরি। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, পলিটিক্যাল কোশ্চেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আসছে। এখানে বলছে শীত বা গ্রীষ্মের পূর্বে গাছের পাতা ঝরে যায় না কেন? 1 নম্বর লিখছে খাদ্যের অভাবে। ঝরে যায় না কেন, বুঝেন? ঝরে যায় না কেন, ঝরে যায় কেন বলে নাই, ঝরে যায় না কেন। ঝরে যাওয়ার তো কথা ছিল, ঝরে যাওয়ার কথা না, কিন্তু বলে ঝরে যায় না কেন। 1 নম্বর লিখছে খাদ্যের অভাবে। 2 নম্বর শ্বসনের হার কমাতে। 3 নম্বর 3 নম্বর অভিস্রবণ কমাতে। 4 নম্বর প্রস্বেদন কমাতে। প্রশোধন কমাতে। শীতকালে কি কমাতে? প্রশোধন। রাইট, প্রস্বেদন কমাতে। শীতকালে কি থাকে বলেন তো? বায়ুর আর্দ্রতা কম থাকে, তখন কি হয়? তখন পানি টানে আরো। না, মানে পানি অটোমেটিক্যালি দেহ থেকে বের হয়ে যাওয়ার কথা, নাকি দেহের ভিতরে থাকার কথা? দেহ থেকে বের হয়ে যায়। না, কথা কোনটা? হ্যাঁ, কথা কথা বের হয়ে যাওয়ার কথা। শীতকালে কাপড় তাড়াতাড়ি শুকায় কেন? কারণ আর্দ্রতা কম। বাতাস শুকনা, আর্দ্রতা কম, মানে বাতাস শুকনা, আমার কাপড় ভিজা। তাহলে প্রকৃতি চাইবে কি সমান সমান, মানে পানির পরিমাণ আর্দ্রতা সমান হওয়ার আগ পর্যন্ত বাতাস চাইবে কি তার পানি আমার কাপড় থেকে টেনে নিয়ে সে নিজে ভিজা হয়ে যেতে চাইবে, কাপড়কে শুকায় ফেলতে চাইবে শীতকালে, কারণ বাতাস শুকনা। তো ঠিক একই রকম প্রস্বেদনও বেশি হওয়ার কথা, মানে আহ পাতা থেকে প্রচুর পরিমাণ পানি, এই স্বাভাবিক শারীরবৃত্তীয় স্বাভাবিক প্রাকৃতিক কারণে পানি আরো বের হয়ে যাওয়ার কথা, কিন্তু উদ্ভিদ এটা ফিল করে। উদ্ভিদ কি করে বলেন তো? উদ্ভিদ ফিল করে যে আমার পাতাগুলো তো ঝরে যাচ্ছে, এবং আমি এখন এমনি পানির লেয়ার চলে গেছে নিচে, প্রকৃতি পানি নাই, পাতা শুকনা, সুতরাং আমাকে প্রস্বেদন কমাই দিতে হবে। তখন পাতা উদ্ভিদ কি করে বলেন তো? উদ্ভিদের শারীরবৃত্তিক প্রক্রিয়ায় উদ্ভিদ পত্ররন্ধ্র গুলোকে সংকুচিত করে ফেলে, যার ফলে
পানি বের হওয়ার হার কমে যায়। নাইস, খুব ভালো একটা অ্যানালিটিক্যাল কোশ্চেন। স্যার এই স্যার এই প্রশ্নটা কি স্যার জন্যই এখানে ঝরে যায় নাকি ঝরে যায় না? আমার বইতে লিখছে তো ঝরে যায়। ঝরে যায় কেন? তাহলে ঠিক স্যার পারে। এটার সাথে আমি একটু যুক্ত করতে চাই স্যার, এই জন্যই স্যার হুম। প্রশোধনকে বলা হয় নেসেসারি ইভেল। নেসেসারি, ইভেল ইভেল শত্রু, প্রয়োজনীয় শত্রু। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তার মানে আপনার বই লেখা আছে প্রশোধন ঝরে যায়, মানে প্রশোধন কমার কারণে যায়। তো প্রশোধন কমার কারণে ঝরে যায় নাকি ঝরে যাওয়ার কারণে প্রশোধন কমে যায়, ঘটনা কোনটা? ঝরে যাওয়ার কারণে প্রশোধন কমে যায়। আচ্ছা, জি স্যার, এটা ইন্টারের একটা ইম্পর্টেন্ট টপিক ছিল স্যার, এখন মনে করতে। হ্যাঁ, কিন্তু এখানে তো উল্টা লেখছে কমাতে। কমাতে বলতে কি বোঝা যায়? কমার ফলে নাকি কমানোর জন্য? পাতা ঝরে যায় প্রশোধন কমাতে, যদি আপনারটা কথা বলি, কমানোর জন্য মনে হয় স্যার। নাকি স্যার উদ্ভিদের যত কমানোর ফলে? উদ্ভিদে যত পাতা থাকবে তত প্রশোধনটা বেশি হবে। যদি পাতার সংখ্যা কম থাকে তাহলে তো প্রশোধন কম হবে, এই জন্য মনে হয় স্যার এটা বলছে প্রশোধন কমাতে আচ্ছা, পাতা মানে ঝরে যায়। এটাই বুঝেছি, কমাতে বলতে কমানোর জন্য বুঝাইছে। কিন্তু আপনি বাংলা ব্যাকরণ চিন্তা করেন, যে যদি বলা হয় কমাতে, প্রশোধন কমাতে পাতা ঝরে গেছে, আপনি কি বুঝবেন? প্রশোধন কমানোর কারণে পাতা ঝরে গেছে নাকি প্রশোধন কমানোর জন্য পাতা ঝরে গেছে, কোনটা বুঝবেন? সে আইসক্রিম খেতে দোকানে গেছে, আইসক্রিম খাওয়ার জন্য দোকানে গেছে এটা বুঝবেন, নাকি আইসক্রিম খাওয়ার ফলে দোকানে গেছে এটা বুঝবেন? আবার যদি বলি সে আইসক্রিম খেতে, না, যদি বলি সে মোটা হতে আইসক্রিম খেয়েছে, তাহলে কি বুঝবেন? সে মোটা হওয়ার জন্য আইসক্রিম খেয়েছে, মানে মোটা হওয়ার, তার মানে প্রশোধন কমাতে বা আইসক্রিম খেতে, এই কথাটার মিনিং কি দাঁড়াইলো? আইসক্রিম বা প্রশোধন কমানোর জন্য, তাই না? আবার এই কমাতে শব্দটা অনেক সময় ফলে অর্থে ব্যবহৃত হয়। একটা উদাহরণ দেন একটা বাক্যে, যেমন আমি যদি বলি তিনি রাগান্বিত হওয়াতেই আমার এই অনুমোদনটা দেননি, আমাকে ছুটি দেননি। অফিসের বড় স্যার রাগান্বিত হওয়াতে আমার ছুটি দেননি, আমাকে ছুটি দেননি। তার মানে কি বোঝা গেল? এখানে হচ্ছে ফলে। তো এখানে এটা বুঝতে হবে এটা কি, যে এই যে যেমন শীতকালে গাছের পাতা ঝরে যায় কেন, বা যায় না কেন লিখছে, ধরলাম ঝরে যায় কেন, আসলে তো ঝরে যায়, আমি তো এটাই জানি। শীতকালে তো বলে না যে চিরহরিৎ বৃক্ষ মানে চিরসবুজ বৃক্ষ, আর পত্র ঝরা বৃক্ষ। পত্র ঝরা মানে কি? যে গাছের পাতা ঝরে যায় শীতকালে। তো শীতকালে তো পাতা ঝরেই যাবে, কারণ এটা তো আমরা দেখি শীতকালে দেখবেন সব গাছ পাতা নাই, একদম ইয়ে হয়ে গেছে। তো কমন সেন্সে বোঝা যায় যে পাতা নাই কেন, যে উদ্ভিদ নিজ থেকে এটা করছে যে যেন পানি যেন বেশি পরিমাণ বের না হয়ে যায়। এখন এখানে উল্টা লিখছে, না এখানে লিখছে ঝরে যায় না কেন, এটা বাদ দিলাম। অপশন গুলো আমরা দেখি, খাদ্যের অভাবে, এখানে বলছে খাদ্যের অভাবের কারণে, পুষ্টির অভাবে তো পাতা ঝরে যায় না। পুষ্টি কি শীতকালে মাটির ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস এগুলো কি কমে যায়? না, বরং আমি বলবো ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাসের ঘনত্ব শীতকালে আরো বেশি বেড়ে যায়, পানি কম, ফলে বেশি, খাবার বেশি, খাবারের ঘনত্ব বেশি। 2 নম্বর, শ্বসনের হার কমে যায়। শ্বসনের সাথে পাতার কোনো সম্পর্কই নাই। অভিস্রবণের সাথে সম্পর্ক নাই, কারণ অভিস্রবণ হচ্ছে মূলের সাথে সম্পর্ক। পাতার সাথে একমাত্র সম্পর্ক হচ্ছে প্রচ্ছেদনের। এখন এখানে বাক্যটা তারা লিখেছে যে প্রচ্ছেদন কমাতে, এটা যদি তারা লিখে দিত যে প্রচ্ছেদন কমানোর জন্য, তাহলে এটা একদম ইজিলি বোঝা যেত। আচ্ছা, শীতকালে প্রচ্ছেদন কম হয় কারণ, এটা এখানে আবার একদম ইজি, একদম কারেক্ট লিখেছে
শীতকালে প্রশোধন কেন কম হয়? ক নাম্বার আর্দ্রতা কম থাকে। এটা আসছে হইলো 2004 সালে উপজেলা নির্বাচন অফিসার পরীক্ষায়। শীতকালে প্রশোধন কম হয় কেন? পত্ররন্ধ্র বন্ধ থাকে 1 নাম্বার, আর্দ্রতা কম থাকে 2 নাম্বার, পাতা ঝরে যায় 3 নাম্বার, সবগুলোই। আনসার কোনটা হবে বলেন? পাতা ঝরে যায় হবে? পাতা ঝরে যায় তো হবেই। এটা হবে নাকি সবগুলো হবে? সবগুলোই হবে ভাইয়া, সবগুলোই। না, সবগুলো হবে না। সবগুলো হবে না, কারণ আর্দ্রতা কম থাকলে কি প্রশোধন কম হবে? লজিক্যালি, ন্যাচারালি আর্দ্রতা কম থাকলে তো প্রশোধন বেশি প্রশোধনের করতে হয়। হার বেড়ে যাবে। পারার কথা না, কারণ ওই যে ভিজা কাপড় আমরা কি জানি, শীতকালে আর্দ্রতা কম বলেই ভিজা কাপড় তাড়াতাড়ি শুকায়, মানে ভিজা কাপড় তাড়াতাড়ি পানি লুজ করতে থাকে। তার মানে এই 1 নাম্বার কারণটা লজিক্যাল। 2 নাম্বার কারণটা কি বলছে? পত্ররন্ধ্র বন্ধ থাকে। কিন্তু শীতকালে যদি কাপড় পাতা যদি ঝরেই যায়, যেসব উদ্ভিদের পাতা ঝরে যায় তাদের তো আর কিউটিকল বা পত্ররন্ধ্র সংকুচিত করার প্রয়োজন নাই, অলরেডি ঝরে গেছে। আর যেসব উদ্ভিদ পত্ররন্ধ্র সংকুচিত করতে পারে তারা কিন্তু ঝরে যায় না, তারা টিকে থাকে। যেমন চিরহরিৎ বৃক্ষের বন যেগুলা, সেগুলো কিন্তু টিকে থাকে শীতকালে। আচ্ছা, 13 নম্বর, এটা আসছে মহিলা বিষয় অধিদপ্তরের উপজেলা মহিলা কর্মকর্তা পরীক্ষা আসছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা পরিদর্শন কর্মকর্তা আসছে। এখানে বলেছে যে কলার গাছের চারা লাগানোর সময় পাতা কেটে ফেলা হয় কেন? 1 নাম্বার আছে প্রশোধন রোধ করার জন্য, এরপর আছে শ্বসন বন্ধ করার জন্য, অভিস্রবণ ত্বরান্বিত করার জন্য, সালোক সংশ্লেষণের উপযোগী করার জন্য। ঘ নাম্বার হবে না, এটা শিওর, কারণ সালোক সংশ্লেষণ করতে সবুজ পাতা আমার লাগবেই। খ নাম্বার ভাইয়া এছাড়া হবে না। পাতার সাথে তো শুধু প্রশোধনের সংশ্লিষ্ট রাইট, এই এখানে ঘ ছাড়া। 3টা ঘটনার মধ্যে একমাত্র প্রশোধনই পাতার সাথে সংশ্লিষ্ট। এর আরেকটা কারণ থাকতে পারে, এটা নেই। আপনারা কি জানেন যে উদ্ভিদের বিভিন্ন হরমোন আছে, অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন। এই কিছু কিছু হরমোন, যেমন গ্রোথ হরমোন গুলো অক্সিন, জিবেরেলিন, এগুলা কি করে জানেন? এই হরমোন গুলো উদ্ভিদকে লম্বা হইতে বাধ্য করে, সাহায্য করে। লম্বা হইতে উদ্ভিদকে সিগন্যাল দেয়, উদ্ভিদের ব্রেনকে বলে তুমি লম্বা হও, উপরের দিকে উঠো। কিন্তু যদি উদ্ভিদের উদ্ভিদ যদি সাইড দিয়ে লম্বা হয়, মানে পেট যদি মোটা হয়ে যায় মানুষের আমার খাদ্য যদি সব পেটের মধ্যে জমা হয়, সাইডে যদি মোটা হয়, তাহলে তো উদ্ভিদ লম্বা হবে না। খাদ্য পুষ্টি কিন্তু মূল দিয়ে সমানই রাখতেছে, কিন্তু যদি আমার চারদিকে মোটা হয় তাহলে কি উপরে আর বেশি লম্বা হবে না। আর আমি চাচ্ছি, কৃষক, আমি চাচ্ছি সে যেন সাইডে না বাড়ে, সে যেন লম্বা হয়। তাহলে কি করতে হবে বলেন তো? সাইডের ডালপালা কেটে দিতে হবে, যেন হরমোন গুলা সবসময় উপরের দিকে প্রবাহিত হয়। তাহলে কি হবে? উদ্ভিদ উপরের দিকে প্রবাহিত। এখন পাতা কাটার এই যে প্রচ্ছদন কমানো, এটা একটা কারণ হতে পারে। প্লাস উদ্ভিদের কলা গাছ লম্বা হওয়ার হরমোন উপরের দিকে তুলে দেওয়া, এটা সেকেন্ড কারণ হতে পারে। তো যেহেতু সেকেন্ড কারণটা অপশনে নাই, একটা কারণই আছে, সেহেতু সেহেতু এইখানে প্রশোধন একটাই উপায়, এখানে আর কোনো আনসার হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, তৃতীয় বলেন তো উদ্ভিদের গ্রোথ হরমোন গুলা কি কি? বোটানিস্ট। স্যার আপনি তো বলে দিলেন অক্সিন, জিবেরেলিন, তারপর হচ্ছে স্যার ওটাকে কি বলে, IAA। স্যার আমার হ্যাঁ হয়েছে, NAA আছে। তারপর আমরা বলবো সালোক সংশ্লেষণ। এটা খুবই ইম্পর্টেন্ট, শ্বসনের চেয়ে বেশি ইম্পর্টেন্ট, প্রশোধনের চেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ সালোক সংশ্লেষণ হচ্ছে এমন একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়ার জন্য আমরা মানব সভ্যতায় বেঁচে আছি। কারণ উদ্ভিদ যে খাদ্য উৎপাদন করে, কোথেকে করে? সূর্য। না, কোন পাতায় প্রক্রিয়ায়? করে। হ্যাঁ, পাতায় করে। কোন প্রক্রিয়ায় করে? সালোক সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। সংশ্লেষণ। উদ্ভিদের পাতায় জানি কি থাকে? ক্লোরোপ্লাস্ট, ক্লোরোফিল, ক্লোরোফিল। ক্লোরোফিল। সবুজ, সবুজ। যাদের পাতায়, যাদের
যাদের পাতা সবুজ না, মানে ক্লোরোফিল নাই, তারা নিজের খাদ্য নিজে উৎপাদন করতে পারে না। যেমন ছত্রাক, ছত্রাক সাদা, এই জন্য ছত্রাক নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। কিন্তু শৈবাল সবুজ, সবুজ শ্যাওলা, পাতাজাজি, ঝাউজাজি, উদ্ভিদ, গুল্ম, বিরুৎ, এরা সবাই কি করে? নিজের খাদ্য নিজেরা তৈরি করে, কারণ এরা সবুজ পাতা আছে। তাহলে এই যে সূর্য থেকে আমার আসতেছে আলোক রশ্মি এবং ক্লোরোফিল, এই দুইটা জিনিস কি করতেছে বলেন তো? এই দুইটা জিনিস করতেছে অনুঘটক হিসেবে কাজ করতেছে। অনুঘটক কি আপনারা বুঝেন? অনুঘটক বা প্রভাবক, যে বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে না, কিন্তু বিক্রিয়াকে হ্যাঁ, মনে করেন আপনি আমার সাথে আমি আপনাকে পড়াইতেছি, আমি হচ্ছি, আমার সাথে আপনি বিক্রিয়া করতেছেন, অ্যাপ্লাই করছেন বিপিএসসি তে, বিপিএসসি চেয়ারম্যান স্যারের সাথে আপনি বিক্রিয়া করতেছেন। আপনার বাবা মা আপনাকে বাবা আপনাকে টাকা দিচ্ছে, যাও কোচিং এ ভর্তি হও, পড়ো। কিন্তু আপনার মা আপনাকে টাকা দিচ্ছে না, তাহলে আপনার মা কি করতেছে? বলতেছে বাবা ভালো করে পড়ো, তুমি অবশ্যই পারবে ইনশাআল্লাহ। তাহলে তোমার মা কি করতেছে? তোমার মা হচ্ছে অনুঘটক। তোমার মা তোমাকে মেন্টাল দিতেছে, মানে মেন্টাল সাপোর্ট দিতেছে। তুমি হতাশ হয়ে গেছো, না ও না বাবা, মন খারাপ, আমার পক্ষে সম্ভব না, সব বাদ দিছো, এই যে আমার কাছে করতেছো এটাও কাজে লাগবে না। তুমি যখন বলবা যে না আমার দ্বারা হবে না, তখন এটাও বাদ। বাপে যদি 1 কোটি টাকা তোমাকে দেয়, 10টা কোচিং তুমি করো, তাও তোমার লাভ হবে না। তুমি হাল ছেড়ে দিছো, তোমার পক্ষে সম্ভব না, কঠিন লাগে। কিন্তু তোমার মা বলছে হ্যাঁ তুই পারবি না কেন, ওই পাশের ঘরের ছেলে বুদ্ধি পারছে, তুই কলি বুদ্ধি কেন পারবি না? তাহলে এই যে অনুঘটক কি করলো? তোমাকে ইন্সপায়ার করলো। তাহলে আমরা একটা বিক্রিয়া লিখছি, এই বিক্রিয়াটা কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া কি? 6CO2, 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু পানি। পানি কোথায় আছে? উদ্ভিদের পাতায় আছে, মূলরূপের সাহায্যে তুলছে উদ্ভিদ। কার্বন ডাই অক্সাইড কোথায় আছে? প্রকৃতিতে। বাতাসে। বিক্রিয়া করবে, বিক্রিয়ার মধ্যে অনুঘটক, এই উপরে নিচে যেগুলো লেখা চিত্রের উপরে নিচে, এরা হচ্ছে অনুঘটক বা প্রভাবক। কে সূর্যালোক, আর কে? ক্লোরোফিল। তাহলে যদি পরীক্ষায় আসে যে নিচে সালোক সংশ্লেষণে কোনটি সরাসরি বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? পানি, কার্বন ডাই অক্সাইড, সূর্যালোক। আনসার কি হবে? না, ক্লোরোফিল। আনসার কি হবে? ক্লোরোফিল। আচ্ছা, উৎপন্ন হয় কি কি? অক্সিজেন উৎপন্ন হয়, O2। আর কি উৎপন্ন হয়? গ্লুকোজ, C6, H12, O6। আর কি উৎপন্ন হয়? 6 অণু অক্সিজেন উৎপন্ন হয়। একটা সালোক সংশ্লেষণের একটা বিক্রিয়ায় 6 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। আর কি উৎপন্ন হয়? আর কিছু পানি উৎপন্ন হয়। আচ্ছা, এই গ্লুকোজের কারণ গ্লুকোজই হচ্ছে কি মানবটা থেকে বাঁচিয়ে রেখেছে। আমরা যে খাই খাদ্য কি 3 প্রকার, মূলত মোটা থাকে 6 প্রকার, 3 প্রকার হচ্ছে মূল। কি কি? শর্করা, প্রোটিন, স্নেহ, লিপিড, প্রোটিন, কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেট হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ, স্টার্চ, সুক্রোজ, এগুলো সবই কি গ্লুকোজ, এগুলো সবই কার্বোহাইড্রেট। মানে আমাদের দেহের শক্তি উৎপাদন করে কি? কার্বোহাইড্রেট, মানে গ্লুকোজ এক প্রকার কার্বোহাইড্রেট, গ্লুকোজ। আচ্ছা, আর এই একটা জিনিস তো ইম্পর্টেন্ট, আমাদের খাদ্যের জন্য তো ইম্পর্টেন্ট আছেই, আরো ইম্পর্টেন্ট কি কেন কেন তারা উদ্ভিদ করে, বিজ্ঞানীরা কেন এত উদ্ভিদের কথা বলে? কারণ এই কার্বন ডাই অক্সাইড আমাদের শত্রু, আর অক্সিজেন আমাদের বন্ধু। অক্সিজেন দেয় তাই। হ্যাঁ, মানে কার্বন এক সালোক সংশ্লেষণ হচ্ছে এমন একটা মেশিন যে এক অণু গ্লুকোজ উৎপাদন করার জন্য 6টা কার্বন ডাই অক্সাইড কে ভ্যানিশ করে দেয়, আরো 6টা অক্সিজেনকে উৎপন্ন করে দেয়। মানে 6 জন আপনার সাথে যুদ্ধ করতে, আপনার 1000 সৈন্য নিয়ে গেছেন, যুদ্ধ করবেন এক রাজার বিরুদ্ধে, তারও 1000 সৈন্য আছে। এখন আপনি এমন এক জাদুঘর ফিট করছেন, সে আপনার প্রতিপক্ষের 6 জন সৈন্যকে আপনার দলে ঢুকাই দিবে। তাহলে আপনার প্রতিপক্ষের চেয়ে আপনার সৈন্য সংখ্যা কয়জন বেড়ে গেল? 12 জন। 12 জন, রাইট। মানে যদি আপনাকে প্রশ্ন করে
যে সালোক সংশ্লেষণের একটি বিক্রিয়ায় কত অণু কার্বন ডাই অক্সাইড ধ্বংস হয়? 6 অণু। কত অণু অক্সিজেন উৎপন্ন হয়? 6 অণু। যদি বলা হয় পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি সালোক সংশ্লেষণের বিক্রিয়া বা একটি খাদ্য উৎপাদন করতে গিয়ে কত অণু অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য তৈরি করে? 12 অণু। 12 অণু পার্থক্য করে। আচ্ছা, কার্বন ডাই অক্সাইড ক্ষতি করার কি কি কারণে? কার্বন ডাই অক্সাইড পরিবেশটাকে কি ক্ষতি, কি সমস্যা কেন করবে আমাদের? স্যার গ্লোবাল ওয়ার্মিং, তাপমাত্রা বেড়ে যাবে। তাপমাত্রা গ্লোবাল গ্লোবাল ওয়ার্মিং ওয়ার্মিং এর সাথে কার্বন ডাই অক্সাইডের কি সম্পর্ক? স্যার ওজোন স্তর। ওজোন স্তর না, কার্বন ডাই ভাঙতেছে অক্সাইড না। ওজোন স্তর ভাঙে না। ওজোন স্তর ভাঙে কি? সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। মানে ওই যে ফ্রেয়ন, নেফ্রন, এসির মধ্যে যেগুলো থাকে বা রেফ্রিজারেটরে যেগুলো থাকে, ওই ওই যেগুলো কম্প্রেসিং করার জন্য হিউম্যান কাজ করে, নেফ্রন, ফ্রেয়ন, এগুলো যখন আপনার উন্মুক্ত হয় তখন তারা ওজোন স্তরকে ভেঙে ফেলে। আর ওজোন স্তরকে ভাঙার সাথে গ্লোবাল ওয়ার্মিং এর সম্পর্ক নাই, আছে? নাই তো। নাই নাই ওজোন স্তর ভাঙলে কি হয়? ইউভি অতিবেগুনি আসবে, রশ্মি, আল্ট্রাভায়োলেট চলে আসবে। এটা ইউভি অন্য রে তা ক্ষতি। ঢুকে। ইউভি আমাদের ক্ষতি করে, ক্যান্সার হয়, অ্যাসিড রেইন সৃষ্টি করে, উদ্ভিদের বিল্ডিং টিল্ডিং এর কালার নষ্ট হয়ে যায়। এটা চোখের, যদি চোখের ছানি পড়ে যায়, চোখের রেটিনা ক্ষতি হয়ে যায়, এটা আলাদা জিনিস। তো গ্লোবাল ওয়ার্মিং এর জন্য তো আমার কার্বন ডাই অক্সাইড দায়ী, কিন্তু সিএফসি তো আমার দায়ী না। না, তাহলে সেটাই। আপনাদের কনসেপ্টে ভুল আছে। মানে গ্লোবাল ওয়ার্মিং কি আর ফ্লোরোকার্বন কি বা ওজোন স্তর কি, এই দুইটাকে সম্পূর্ণ গুলায় ফেলছেন। দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস। গ্লোবাল ওয়ার্মিং এর জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে কার্বন ডাই অক্সাইড। জি। কার্বন ডাই অক্সাইড কে কি করে, কেন কেন কিভাবে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী আমাকে বুঝান। কার্বন ডাই অক্সাইড গরম? কার্বন ডাই অক্সাইড গ্যাসটা ন্যাচারালি গরম না? তা তো স্যার, এটা কি বায়ুমণ্ডলে ওজনের স্তর যেতে পারে? না, ওজোন স্তরের জন্য উপর খুব একটা কোনো ইয়ে নাই, প্রভাব নাই। বিষয় হচ্ছে কার্বন ডাই অক্সাইড তাপ ধারকত্ব, পদার্থবিজ্ঞানের একটা ইয়া, তাপগতিবিদ্যার একটা ইয়া, থার্মোডাইনামিক্সের। যে তাপ ধারকত্ব বলতে পদার্থের একটা বৈশিষ্ট্য আছে যে সে কি পরিমাণ তাপ ধারণ করতে পারে। ধরেন আপনি কাঠ দিলেন, এক টুকরা লোহা নিলেন, এখানে মোমবাতি জ্বালাইলেন, আর সমান দূরত্বে কাঠের একটা পাতা, লোহার একটা পাত পাশে ধরে রাখলেন, আগুনে পুড়লেন, পাশে ধরে রাখলেন। 5 মিনিট পরে হাত দিয়ে দেখবেন কাঠটা বেশি গরম না লোহাটা বেশি গরম লাগবে আপনার কাছে? লোহা। লোহা গরম লাগবে কেন? লোহার তাপ ধারকত্ব বেশি। কার্বন ডাই অক্সাইড হচ্ছে এমন একটা গ্যাস যার তাপ ধারকত্ব বেশি। সে সূর্য থেকে যে আলো পৃথিবীতে আসে, পৃথিবীতে আসার পর পৃথিবী আবার কি করে, তাপ ছেড়ে দেয় পৃথিবী বায়ুমণ্ডলে। বায়ুমণ্ডলে না, তাপ ছেড়ে দেয় মহাবিশ্বের দিকে, তাপ ছেড়ে দেয়। কিন্তু তাপটা আমরাও মানুষ চাই তাপটা মহাবিশ্বে পালিয়ে যাক, বিকিরণ পদ্ধতিতে পালিয়ে যাক, কিন্তু দেয় না কে? এই কার্বন ডাই অক্সাইড। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের তাপ ধারকত্ব বেশি। একটা বলয় তৈরি করে, কার্বন ডাই অক্সাইড একটা বলয় একটা তৈরি করে একটা ব্লক লেয়ার তৈরি করে, সেখানে সে তাপটাকে আটকে রাখে, যার ফলে বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এই জন্য কার্বন ডাই অক্সাইড আমাদের শত্রু। এই যতগুলো ধরিত্রী সম্মেলন হয়, কপ 21, কপ 22, কপ সম্মেলন বা যে কোনো মানে ইউনিসেফ এর পরিবেশ সংক্রান্ত যতগুলো সম্মেলন হয়, সব জায়গায় এজেন্ডা একটাই, কি? কার্বন নিঃসরণ করতে হবে। অমুক সালের মধ্যে আমেরিকা আর চায়নাকে এত % কার্বন নিঃসরণ কমায় আনতে হবে। কার্বন নিঃসরণ কেন? এই জ্বালানি থেকে কার্বন নিঃসরণ হয় কেন? তাপমাত্রা, গ্লোবাল ওয়ার্মিং কমানোর জন্য। তাহলে আমরা সালেক বর্তমানে তো কার্বন নিঃসরণের প্রথম হচ্ছে অস্ট্রেলিয়া। এখন কি অস্ট্রেলিয়া প্রথম হয়েছে? জি স্যার। তাই নাকি? অস্ট্রেলিয়া তো কার্বন নিঃসরণ করে ফেললো। চায়না স্যার, আচ্ছা, কার্বন সালোক সংশ্লেষণ পাতার কোন কোষে ঘটে? প্যালিসেড প্যারেনকাইমা কোষে ঘটে। উদ্ভিদের কোষ অনেক প্রকার না, প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা, ফ্লোরেনকাইমা। এর নাম আসতে পারে, আবার আসতেও পারে। যারা মনে রাখতে পারবেন তারা শিখবেন। প্যালিসেড প্যারেনকাইমা কোষে এই সংশ্লেষণ।
অত্যানুকূল তাপমাত্রা বা অনুকূল তাপমাত্রা সংশ্লেষণের মানব দেহের জন্য অনুকূল তাপমাত্রা যেটা ওই সালোক সংশ্লেষণের অনুকূল তাপমাত্রা সেটাই, মানে 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। লক্ষ্য করেন 22 থেকে 35 ডিগ্রির মধ্যে থাকলে আমরা মোটামুটি কমফোর্টেবল থাকি। 35 এ উঠলেই আমাদের গরম শুরু হয়ে যায়, 22 এর নিচে নামলে আমাদের শীত শুরু হয়ে যায়, কাঁথা লাগে, লেপ লাগে না, কাঁথা লাগে, লেপ লাগে 15 নিচে নাম, 20 এর 18 নিচে নাম। সালোক সংশ্লেষণের দুইটা পর্যায় আছে, একটা হচ্ছে অন্ধকার পর্যায়, রাত্রে ঘটে, একটা হচ্ছে আলোক পর্যায়, দিনে ঘটে। এই যে কার্বন ডাই অক্সাইড থেকে যে শর্করা উৎপাদন করে সেটা করা হয় অন্ধকার পর্যায়ে। CO2 ইউজ করে শর্করা উৎপন্ন করে অন্ধকার পর্যায়ে, শর্করা। অন্ধকার পর্যায়ে উৎপন্ন হয় শর্করা, আর আলোক পর্যায়ে উৎপন্ন হয় এই কার্বন ডাই অক্সাইডকে কনভার্ট করে কিসে, O2 তে, অক্সিজেন। তার মানে দিনের বেলা আলোক পর্যায়ে, সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে কি হয়, অক্সিজেন উৎপন্ন হয়, অন্ধকার পর্যায়ে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয়। আচ্ছা, দেখেন আসছে কোনটি উদ্ভিদের সালোক সংশ্লেষণে কাজ করে? ক্লোরোফিল, জ্যান্থোফিল, ক্রোমোপ্লাস্ট, জাইলেম। আনসার কোনটা হবে? ক্লোরোফিল। বলেছে সালোক সংশ্লেষণ কোথায় ঘটে? রাইবোজোম, ক্রোমোজোম, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া। প্লাস্টিডে। প্লাস্টিড মানে কি? ক্লোরোফিল কি? ওয়ান টাইপ অফ প্লাস্টিড। one kind of Plastid. plastic. না, ওয়েট। ক্লোরোফিল প্লাস্টিড। জি স্যার, হ্যাঁ, প্লাস্টিডকে দুই ভাগে ভাগ করা হয়। ক্লোরোফিল হচ্ছে একটা উপাদান। লিপোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট। আর এই ক্রোমোপ্লাস্ট হচ্ছে দুই প্রকার। লিউকোপ্লাস্ট হচ্ছে সাদা, আর ক্রোমোপ্লাস্ট হচ্ছে রঙিন, যার জন্য রঙিন হয়। এই ক্রোমোপ্লাস্টের মধ্যে যেগুলো ক্লোরোপ্লাস্ট সেটা হচ্ছে সবুজ, তাই না? ক্রোমোপ্লাস্টের ভিতরে, জি ভাইয়া। হ্যাঁ, ক্রোমোপ্লাস্টের মধ্যে ওয়ান টাইপ অফ ক্রোমোপ্লাস্ট হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট মানে ক্লোরোফিল। তার মানে রঞ্জক ক্লোরোফিল ইজ ওয়ান পদার্থ। টাইপ অফ, হ্যাঁ, ক্লোরোফিল ইজ ওয়ান টাইপ অফ প্লাস্টিড। ফাইন। সব রিপিট, সব জায়গায় কি কোশ্চেন, 4টা 5টা 5টা 6টা স্কিপ করে আমি একটা কোশ্চেন, মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। বলছে কোন কাণ্ড খাদ্য তৈরি করে? এটা আসছে কৃষি কর্মকর্তা। একটা হচ্ছে হলুদের কাণ্ড, একটা রূপান্তরিত কাণ্ড, একটা বায়বীয় কাণ্ড, একটা সবুজ কাণ্ড। সবুজ কাণ্ড, কারণ ক্লোরোফিল থাকতে হবে। ফাইন। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কোন ধরনের খাদ্য উৎপাদন করে? শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন। শর্করা। ফাইন, এটা একদম ইজি। সালোক সংশ্লেষণ ঘটে না কোথায়? পাতায়, মূলে, শাখা প্রশাখায়, সবুজ কাণ্ডে। মূলে হয় না। হ্যাঁ, কারণ মূলে তো সূর্যালোক পৌঁছায় না। খাদ্য তৈরির জন্য 40তম বিসিএস এ আসছে। ও মাই গড, 40তম এত ইজি কোশ্চেন আসছে, আমি তো ভাবি নাই। খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বায়ু থেকে কি গ্রহণ করে? অক্সিজেন, নাইট্রোজেন, জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড। এটা তো বিসিএস এ আসার মতো কোশ্চেন না। ধন্যবাদ বিসিএস কে এত সহজ প্রশ্ন দেওয়ার জন্য। ভাইয়া কনফিউজ করার জন্য আসছে। আমি তো নিজে কনফিউজ হয়ে গেছি যে কি রে ভাই, এটা বিসিএস এ কেমনে আসে। আমি তো
কনফিউজ হয়ে যেতাম এই যে আসলে কি তাহলে কোনো কনফিউশন আছে নাকি জলীয় বাষ্প গ্রহণ না করে ভাই, না প্রশ্নই ভাই সবসময় বিসিএস এ তো ভালো। ভাই আপনার এরকম আপনি 60 মার্কস আপনার ভাই না পড়েও আপনি পাবেন। হ্যাঁ ইজি কিছু কোশ্চেন আসে একদম ইজি আসে ঠিক আছে ভাই, 60 মার্কস হ্যাঁ আপনি না পড়েও পাবেন, বাকি মার্কস উঠাইতে যাই পরবর্তীতে 10 আমি বের না হয়ে যাবে। জাতীয় গাছ কি 34তম দেশ জাতীয় গাছ কি? বাকি এটা উঠাইতে যাই তেল বের হয়ে যাবে সবার। না বাকিগুলো আর ইম্পর্টেন্ট না আমরা শ্বসনে চলে যাই শ্বসন ভাইয়া কি বলছিলেন যেন জাতীয় গাছ? হ্যাঁ জাতীয় গাছ কি আম গাছ, সেটাই তো জাতীয় ফল কি কাঁঠাল। এটা দুইটাই ছিল অপশনে সুতরাং অনেকেই মানে আবেগের আতিশয্যে এত কষ্ট চলে আসছে জাতীয় ফল তো কাঁঠাল জাতীয় গাছ তো কাঁঠালই হোক কাঁঠাল গাছই হবে স্যার তাই না আরেকবার খুব আসছিল কনফিউজ কিন্তু বাংলাদেশের কোশ্চেন রাজধানী ইজি কিন্তু কোথায়? কনফিউজ কোনটাতে জানি বাংলাদেশের রাজধানী কোথায় এখন এটাও আসছিল। হ্যাঁ বাংলাদেশের রাজধানী কোথায় এটাও আসছিল একবার বিসিএস এ। তাই নাকি জি স্যার। আচ্ছা আমরা সবাই সুস্থ করলে এটা কি তাসলিমা আপু না? হ্যাঁ কেমনে সম্ভব ভাই? কি কেমনে সম্ভব কি এত এত সুন্দর মানে নেট ডিস্টার্ব করে না আজকে কেমনে সম্ভব ও ও সবকিছু আমি দিকে খারাপ মনে disturb করছি করে। ভাই কি আপু কি আবার বাসা শিফট করে শহরের দিকে আসলো কিনা। তাসে বাবু কি বাসা শহরে চলে আসছেন নাকি না ভাই সবসময় কি আরেক রকম থাকবে? আচ্ছা নেটও তো স্যার বুঝে যে আচ্ছা রায়হান ভাইয়ের অনেক কষ্ট হয় বুঝতে। রাইট আগের 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 উল্টা না জিনিসটা এই সালোক সংশ্লেষণের উল্টা আমরা ঘটনা করতেছে আগে ছিল পানি আর কার্বন ডাই অক্সাইড মিলে খাদ্য আর সরি হ্যাঁ গ্লুকোজ আর অক্সিজেন উৎপন্ন করতো আর এখন অক্সিজেন আর গ্লুকোজ মিলে কি উৎপন্ন করতেছে কার্বন ডাই অক্সাইডের পানি মানে কি এই ঘটনাটা কি সালোক সংশ্লেষণের উল্টা না প্রশ্নটা আমি কি ডিসকানেক্ট নাকি না ভাইয়া শুনতে পাচ্ছি, জি তো ভাইয়া বলেন না কেন? উল্টা। হ্যাঁ উল্টা এটিপি কি এডিনোসিন ট্রাইফসফেট। রাইট অ্যাডিনোসিন ট্রাইফসফেট এটিপি এনটিপি আর কি আছে এডিপি অ্যাডিনিন ডাইফসফেট এনএডিপি হচ্ছে নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইফসফেট এটিপি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট এগুলো হচ্ছে কি শক্তি তার মানে শ্বসন প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় অক্সিজেনের সাহায্যে অক্সিজেন থেকে অক্সিজেন এবং গ্লুকোজ বিক্রিয়া করে উদ্ভিদ তার দেহের অভ্যন্তরস্থ এনজাইম এবং কোএনজাইমকে কাজে লাগিয়ে পানি এবং কার্বন ডাই অক্সাইড ও শক্তি উৎপন্ন করে তাকে শ্বসন বলা হয় এই শক্তি মানব দেহ উৎপন্ন হয় মানুষও চলার জন্য শক্তি দরকার গ্লুকোজ কিন্তু শক্তি না শক্তি হচ্ছে ক্যালোরি গ্লুকোজ কি ক্যালোরির সোর্স এই গ্লুকোজকে ভেঙে মানব দেহে কি উৎপন্ন হয় শক্তি উৎপন্ন হয় বলে না মানব দেহে শক্তি উৎপন্ন হয় ভাত খেলে শক্তি পাইবা ভাত না খেলে শক্তি পাবো না মানে কি খাবো আমি গ্লুকোজ আর আমার দেহে গ্লুকোজ ভাঙার ফলে পরিপাকের ফলে উৎপন্ন হবে কি শক্তি মানব দেহের শ্বসন আর উদ্ভিদের শ্বসনের মধ্যে পার্থক্য আছে মানব দেহের শ্বসন বলতে মূলত রেসপিরেশন কে বোঝায় ইংলিশের ক্ষেত্রেও শ্বসন উদ্ভিদের ক্ষেত্রেও শ্বসন ইংরেজি রেসপিরেশন কিন্তু প্রক্রিয়ায় কিছু পার্থক্য আছে মানব দেহের ইয়াতে মানব দেহ শ্বসনের প্রক্রিয়ায় কি গ্রহণ করে অক্সিজেন ছাড়ে কি কার্বন ডাই অক্সাইড আর উদ্ভিদ গ্রহণ করে অক্সিজেন ছাড়ে কার্বন ডাই অক্সাইড ঠিকই কিন্তু মানুষের এই যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময়টা হয় কোথায় ফুসফুসে এবং সেখানে কিন্তু শক্তি উৎপন্নের কোনো বিষয় থাকে না কিন্তু উদ্ভিদের এই শ্বসনের মাধ্যমে উদ্ভিদ শক্তির উৎপন্ন হয় মানুষ শক্তি উৎপাদন করে পরিপাকের মাধ্যমে আত্তীকরণের মাধ্যমে থাকে না। হ্যাঁ
মানবদেহে শ্বসনতন্ত্র থাকে, উদ্ভিদের নির্দিষ্ট কোনো শ্বসনতন্ত্র থাকে না। নাই, উদ্ভিদের সবকিছুতেই শ্বসনতন্ত্র হয়, সব জায়গায়, পাতায় হয়, মূলেও হয়, বডিতে হয়, কাণ্ডেও হয়, জাইলেমে হয়, ফ্লোয়েমে হয়, সব জায়গায় হয়। তবে বর্ধিষ্ণু যেসব অঙ্গ বর্ধিষ্ণু মানে ডালপালার যে অগ্রভাগ, ওইসব অঞ্চলে শ্বসনটা বেশি ঘটে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আছে যে আমাদের সালোক সংশ্লেষণ ঘটেছিল পাতায়, পাতায় এবং প্লাস্টিডে। আর এখানে কোষের কোন অঙ্গে? পাতার প্লাস্টিডে, পাতার কোষের প্লাস্টিড একটা কোষের অঙ্গ, প্লাস্টিডে হয়েছিল। আর এখানে শোষণ সালোক সংশ্লেষণ প্লাস্টিডে হয়েছিল। আর শ্বসনটা কোন কোষে উৎপন্ন হয় হয় ঘটে? সাইটোপ্লাজমে এবং এর চেয়ে বেশি পরিমাণ ঘটে কোথায়? স্টার দিয়ে লেখেন, ইম্পর্টেন্টলি লেখেন, মাইটোকন্ড্রিয়া। বলেন তো, কোষ সংক্রান্ত আমরা পড়াইছিলাম মাইটোকন্ড্রিয়াকে উদ্ভিদের পাওয়ার হাউস বলে, পাওয়ার, কেন পাওয়ার হাউস বলা হয়? শক্তি। এই জন্য ফাইন, আর বোঝানোর কিছু নাই। রাত্রেবেলা উদ্ভিদ কি করে বলেন তো? কার্বন ডাই অক্সাইড ছাড়ে। রাত্রেবেলা উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড ছাড়ে, রাত্রেবেলা শ্বসন হয়, কার্বন ডাই অক্সাইড ছাড়ে। আর সালোক সংশ্লেষণে অন্ধকার পর্যায়টা। আর রাত্রেবেলা শোষণ হয়ে বলেই দিনের বেলা উদ্ভিদ বেশি পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে। কিন্তু রাত্রেবেলা উদ্ভিদের আশেপাশে যখন আপনি যাবেন, থাকবেন, তখন আপনার বায়ু শূন্যতা হবে, মানে অক্সিজেন শ্বাস প্রশ্বাসে কষ্ট হইতে পারে। উল্টা না ঘটনাটা? তাহলে বলতে পারেন যে হ্যাঁ, উদ্ভিদ দিনের বেলা করতেছে অক্সিজেন উৎপন্ন, আর রাত্রেবেলা করতেছে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন, তাহলে উদ্ভিদ তো লাভ নাই। উদ্ভিদ থাকলে কি লাভ? না, লাভ হচ্ছে এটাই, উদ্ভিদ যে পরিমাণ অক্সিজেন দিনের বেলা উৎপন্ন করে, তার 10 ভাগের 1 ভাগ কার্বন ডাই অক্সাইড রাত্রেবেলা উৎপন্ন করে না। ফলে উদ্ভিদ মূলত অক্সিজেন বেশি উৎপন্ন করে। আচ্ছা, উদ্ভিদের সমন্বয়, এটা ইম্পর্টেন্ট কিছু না, আমি এটা পড়াইলাম না, স্কিপ করে গেলাম, আপনার রিডিং করে নিন। বলছে যে পাতায় ফ্লোরিজেন নামক হরমোন উৎপন্ন হয়। ফ্লোরিজেন কি করে? উদ্ভিদের ফুল উৎপন্ন করে। আবার উদ্ভিদের ওই যে ফল পাকায় কে? ইথিলিন। ইথিলিন যে ফল পাকায়, এটা আসলে এই চ্যাপ্টারের প্রশ্ন নাও হইতে পারে, এটা কেমিস্ট্রির প্রশ্ন হইতে পারে। কারণ আমরা ইথিলিন স্প্রে করেই কিন্তু ফল পাকানো হয়। অ্যাসিটিলিন, এটা অ্যাসিটিলিন বলে বাণিজ্যিক নাম ইথিলিনের। তার মানে অ্যাসিটিলিন স্প্রে করে ফল পাকায়। ভাই অ্যাসিটিলিন তো ভাই 3 কার্বন। না, অ্যাসিটিলিন 3 কার্বন হবে কেন? অ্যাসিটিলিন 3 কার্বন, মানে 3 কার্বন বলে বলে ট্রিপল বন্ড না? আর ইথিলিন তো ডাবল বন্ড। না না, ইথিলিনই তো অ্যাসিটিলিন। ইথিলিন অ্যাসিটিলিন তো না মনে হয় আমার, আমি একটু শিওর হবো তাই। স্যার দাও, এখন দূরে স্যার দিয়ে আমাকে জানাও। CH2 না স্যার, সংকেত ইথিলিনের। ডাবল বন্ড, দিস ইজ কল্ড ইথিলিন এন্ড অ্যাসিটিলিন, একই জিনিস। আর ট্রিপল বন্ড যেটা বললাম, এটা তো মিথিন, এটা তো মিথিন না, এটা ইথাইন, ইথাইন অ্যালকাইন, ট্রিপল বন্ড অ্যালকাইন, আইন স্যার প্লাস ইথাইন, আইনটা কি করবে ট্রিপল। আচ্ছা দেখেন তো অ্যাসিটিলিনের সংকেতটা কি? অ্যাসিটিলিন সিএইচ টা কি? অ্যাসিটিলিন কি সিএইচ বা C2H2 এরকম? এগুলো যে কোনো একটা স্থূল সংকেত, আণবিক সংকেত, এরকম লেখা? ভাই আমারটাই ঠিক আছে বললাম না? হ্যাঁ এটাই ভাই, এটাই অ্যাসিটিলিন, ট্রিপল বন্ডটাই অ্যাসিটিলিন। ভাই ট্রিপল বন্ড, ট্রিপল বন্ডটা, হ্যাঁ ট্রিপল বন্ডটাই অ্যাসিটিলিন। ইথাইন বা তাহলে ভুল বলেছি, তাহলে অ্যাসিটিলিন না, তাহলে জাস্ট ইথিলিন। এটা ইথিলিন না ইথিলিন, এটা, হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ। এটা কি ইথিলিন? ফল পাকানোর জন্য দায়ী।
অ্যাসিটিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট? আচ্ছা আমি দিকে না চাই এটা জৈব যৌগের চাপ আমরা উদ্ভিদে আছি উদ্ভিদে থাকি। স্যার এসিটিক অ্যাসিড HCOOS না H3OOS CH3 CH3COOH CH3COOH মানে H3COOH এক কথা। হ্যাঁ একই। আচ্ছা উদ্ভিদের পুষ্টি উপাদান উদ্ভিদের পুষ্টি উপাদান মোট 16টা 16টি। এর মধ্যে কিছু হচ্ছে মুখ্য, কিছু হচ্ছে গৌণ। মুখ্য পুষ্টি উপাদান, গৌণ পুষ্টি উপাদান, যে উপাদানগুলো না থাকলে উদ্ভিদ বাঁচতে পারবে না, মানে যেগুলো লাগবেই সেগুলোকে বলা হয় মুখ্য পুষ্টি উপাদান। আর যেগুলো একদম সবসময় লাগবে না, সবগুলোই লাগবে না, বা কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে লাগেই না, অথবা লাগলেও খুব কম পরিমাণ লাগে, কম ইম্পর্টেন্ট যেগুলা, সেটাকে বলা হয় গৌণ পুষ্টি উপাদান। চপকিন ম্যাককাস, আমার আব্বু শিখেছিল চপকিন ম্যাককাস। আর এই বইয়ে লেখা আছে এমজিকে ক্যাফি ফর নাইট স্টপ, খুবটা সুন্দর লাগে। ভাই মনে সেকেন্ড রাখার টার্ম জন্য ম্যাগনেসিয়াম এমজি, কে ক্যালসিয়াম, পিএ হচ্ছে ক্যালসিয়াম, এফি ফেরাস, চপস CHOPS, সি ফর কার্বন, H ফর হাইড্রোজেন, O ফর অক্সিজেন, P ফর ফসফরাস, S ফর সালফার। এগুলো হচ্ছে কি উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান। এটাকে বলা হয় ইংলিশে বলা হয় ম্যাক্রোমোল, ম্যাক্রো। ভাই বইয়ে তো বইয়েরটা আছে ভাই, আপনি যেটা শিখছেন ওটা লিখে দেন চপস। তাই না? আপনারা সবাই কি একমত? জি স্যার। হ্যাঁ ভাই, আমরা আপনার বাবার একটু স্মৃতি নাইলে ধারণ করলাম। আচ্ছা আমি লিখি ভাই আপনি তো অনেক লাকি যে আপনার বাবা আপনাকে পড়াইছে। চপকিন ম্যাককাস, সুন্দর না শুনতে? হ্যাঁ ভাই, এটা নিয়ে একটা ফুড বানানো উচিত। অর্ডার করবো, চপকেন ম্যাককাস দেন তো ভাই একটা। ফসফরাস, পটাশিয়াম বা পটাশ, নাইট্রো, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সালফার। সালফারের বাংলা হচ্ছে গন্ধক। যদি বা মনে করেন চলে আসলো নিচের কোনটি উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান? সালফার না দিয়ে দিল গন্ধক। আপনি জানেন সালফার, কিন্তু আপনি আনসারটা নামটা মনে দিতে পারবেন নামটা জানাই। আচ্ছা আর মাইক্রোমোল কোনগুলা? মাইক্রো মানে হচ্ছে ম্যাক্রো মানে বড়, ম্যাক্রো ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স। ইকোনমিক্স এর আছেন? মাইক্রো তো ক্ষুদ্র, ম্যাক্রো তো বড়। কে আছেন ইকোনমিক্স এর? স্যার আমি এসেছি। তাসলিমা আপু, জি স্যার। আপনি কোথায় পড়েছেন, নজরুলে নাকি আনন্দবনে? স্যার মনে না স্যার। গৌণ পুষ্টি উপাদান হচ্ছে 6টি।
কি কি? আমরা একটা ছন্দ বানাই, ছন্দ বই দেওয়া নাই, আমরা বসে নাই। জিঙ্ক দস্তা, জিঙ্কের বাংলা কি দস্তা? মোলিবডেনাম, অ্যামো। বোরন, তামা, ক্লোরিন। বোরন, তামা ইংরেজি কি? কপার। ক্লোরিন ইংরেজি সিএল। কপারের আরেকটা বাংলা কি? ও কপার বাংলা কি? তামা, বললাম তো। জিঙ্ক দস্তা, কপার, তামা। ম্যাঙ্গানিজ, এমএন। তো একটা ছন্দ বানান তো। আমি একটা বানাইছি, লেখা এটাই, মকুলের মনে জয়নব। মকুলের মনে জয়নব, এটা লেখেন। ওরে ভাই, করা হয়েছে ভাই, হয়েছে? করা হয়েছে না? পুরাই ভাই করা। মকুলের মনে জয়নব, এটা হচ্ছে মাইক্রোমোল। আর বলবেন কোনদিন? ও নামগুলো লিখে দিই। ম ফর মোলিবডেনাম, সিইউ ফর কপার, কপার মানে তামা, এটা ক্লোরিন, সবাই জানি আমরা। হ্যালোজেন, এমএন ফর ম্যাঙ্গানিজ, জিঙ্ক, জিঙ্কের আরেকটা নাম হচ্ছে দস্তা, বাংলা আমরা জানা দরকার। বি হচ্ছে বরন। Any questions so far? Nope. আচ্ছা, এগুলোর মধ্যে যেগুলো গ্যাস, এগুলো বায়ু থেকে উদ্ভিদ শোষণ করে, যেমন কার্বন, না অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এগুলো কি গ্যাস? এগুলো উদ্ভিদ বায়ু থেকে শোষণ করে। আর বাকিগুলো কিভাবে করে? মাটির নিচে আছে, বাকিগুলো দেখেন সবগুলো মিনারেল। মিনারেল মানে কি? খনিজ, খনিজ, খনিজ না খনিজ পদার্থ, খনিজ পদার্থ। যেগুলো খনিজে থাকে তাকে খনিজ পদার্থ বলা হয়। আমরা বলি না খনিজ পদার্থ, এটা ভুল উচ্চারণ। বাকিগুলো হচ্ছে খনিজ পদার্থ। এগুলা কি? পানির সাথে, যখন উদ্ভিদ যখন অভিস্রবণ প্রক্রিয়ায় পানি গ্রহণ করে তখন পানির সাথে এগুলো উঠে আসে। ফাইন। তাহলে বাতাসের সাহায্যে নেয় কোনটা? হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এই তিনটা হচ্ছে গ্যাস, হচ্ছে বায়ু থেকে। স্যার সম্ভবত নাইট্রোজেন বায়ু থেকে নেয় না, মাটি থেকে নেয়। সরাসরি নিতে পারে না উদ্ভিদ আর না, নাইট্রোজেন বায়ু থেকে, আমার কেন পারে না? জানা। কেন পারে না? পারে না জানি না, কিন্তু যতটুকু জানি যে নাইট্রোজেনটা মাটি থেকে নেয়, বায়ু থেকে নেয় না। আচ্ছা, বইও তাই লেখা আছে। বইয়ে লেখা আছে নাইট্রোজেন লেখা নেই, বইয়ে লেখা আছে কার্বন। কার্বন কিন্তু গ্যাস না। কার্বন আর অক্সিজেন নেয় বায়ু থেকে, আর হাইড্রোজেন, হাইড্রোজেন আর অক্সিজেন নেয় হচ্ছে পানি থেকে। কার্বনটা কি সরাসরি একদম কার্বন গ্যাস আকারে নিতে হবে? কার্বন তো গ্যাস না, হয়তো না, বা এটাকে বায়ু থেকে হিসেবে নেয়। এক মিনিট, বায়ু থেকে কার্বন নিতে পারে CO2 আকারে। কার্বন এবং অক্সিজেন যে নেয় CO2 ফর্ম। কার্বন ডাই অক্সাইড কি সবসময় উদ্ভিদ নেয় না?
এই সময় কার্বন এবং অক্সিজেন নেই। আবার এই হাইড্রোজেন তো বায়ুতে মুক্ত অবস্থায় থাকে না, বায়ুতে মুক্ত অবস্থায় থাকে অক্সিজেন। হাইড্রোজেন এবং অক্সিজেনকে H2 আকারে মানে পানি ফর্মে নিতে পারে। নাইট্রোজেন হয়তো নিতে পারে না, কারণ হয়তো উদ্ভিদের সেই মেকানিজম নাই, সেজন্য হয়তো উদ্ভিদের নাইট্রোজেনের যৌগ আকারে মূলরূপের সাহায্যে নেয়। ওই যে আমরা জানি না যে নাইট্রোজেন চক্রে আমরা পরিচিত না যে নাইট্রোজেন সংবন্ধন হয়, ইউরিয়া সার উৎপাদন করে কিছু কিছু গাছ, ধৈর্যা গাছ প্রচুর পরিমাণে ইউরিয়া সার উৎপন্ন করে। তো নাইট্রোজেন হচ্ছে উদ্ভিদ মাটি থেকে নেয়। সরি, ধনিচা গাছ বাংলায় বলি ধনিচা, শুদ্ধ নাম হচ্ছে ধনিচা। ধনিচা গাছ উদ্ভিদের মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করে, মানে বাতাস থেকে অক্সিজেনকে কি করে মাটিতে নিয়ে আসে। আর আমরা যে ইউরিয়া সার লিখি না, ইউরিয়া সার নাইট্রোজেন। ভাইয়া এইখানে আমরা 9টা লিখেছি, একটা বাদ পড়েছে আয়রন মুখ্য উপাদানে। ও Epi। আজকে তো বাদ করে গেছে। এপি তো মুখ্য উপাদান। ভাইয়া আঙ্কেলকে এমজি বলতে কে হয়, ক্যাপি আপনি ফর ভুলে গেছেন কি? তাহলে তো আব্বুকে বলতে হবে যে আব্বু আপনি একটা বলতে ভুলে গেছেন। আচ্ছা, এফিটা কি আসলে মুখ্য উপাদান না গৌণ উপাদান? আমার একটু সন্দেহ হচ্ছে। আমি একটু 1 মিনিট দেখি, ঠিক আছে? ফেরাসটা মুখ্য না গৌণ এটা আমাকে শিওর হইতে হবে। স্যার মুখ্য উপাদান আয়রন বা লৌহ। দেখছেন এটা? ভাইয়া মুখ্য উপাদান 10টা ছিল, গৌণ 6টা ছিল। এখানে মুখ্য 9টা হয়েছে কিন্তু। আর আমরা তো, আমার যতটা মনে পড়ে, আমরা মনে হয় এফি পড়ছিলাম, ক্যাফে যে মুখ্য হিসেবে পড়ছিলাম। আপনার কথাটা ঠিক আছে, আমি অ্যাকসেপ্ট করলাম। লজিক্যালি তাই হওয়ার কথা। তারপর আমি শুনতে চাই বইও আছে তাই। এমজি কে ক্যাফি ফর নাইস স্টপস, এমজি কে ক্যাফি ফর নাইস স্টপস বইয়ের মুখ্য উপাদানই লেখা। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে এটা আসলে 10টা 6টা না হয়ে 9টা 7টা হওয়ার কথা। আমি যেন কোথায় পড়েছি, আমার মনে হয় এসএসসির বইয়ে 9টা 7টা আছে। আপনারা এসএসসি বইটা একটু দেখবেন। এইচএসসি তো মেবি 9টা 7টাই ছিল আমার যতদূর মনে আছে। আমারও তো মনে পড়ে যে আমি তো 9টা 7টা পড়েছি, কিন্তু এখানে গাইড বই এসে দেখছি 10টা 6টা। এটা কেন? এফিটা তো আমরা ইয়েতে পড়েছি, মাইক্রোমোলে পড়েছি। আমি একটু তারপর একটু শিওর দেখে নিই। ভাই আপনার কাছে মেন বই আছে? আছে। মেন বই খুঁজতে অনেক টাইম লাগে। আমি সংক্ষেপে ভাই এটা আমাদের হোমওয়ার্ক থাকুক। অনেকগুলো আর্টিকেল পাইছি, কিন্তু এরা আজে বাজে তথ্য দিয়ে রাখছে। মাইক্রোমোল লেখে নাই। হ্যাঁ, এফিটা মাইক্রোমোল, বুঝছেন? চপকিন ম্যাকাস বাবা যা বলি আছেন তাহাই সঠিক ছিল। বুঝেছেন? এফিটা মাইক্রোমোল নট ম্যাক্রোমোল। উইকিপিডিয়াতে দেখেন আপনারা, প্ল্যান্ট মেড নাউট্রিয়েন্টস থেকে সার্চ দেন, এটা হচ্ছে মাইক্রোমোল। এফি মানে লোহা, আয়রন। আয়রন বাংলা কি?
লৌহ। আমি একটু এসএসসি বোর্ড বলে দেখি। নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইটা আমার কাছে আছে। এটা হচ্ছে আমাদের বিপিএসসি একদম এক্স্যাক্টলি ফলো করবে, তারা এটা ইয়ে করবে না। ভাই অনেক তথ্য ভাই এখন নতুন করে দিছে, ওই যে ভাই যেমন ওই আইসিটির ইমতিয়াজ ভাই একটা বলছিল যে ভাই ট্রানজিস্টর, ওখানে যে ভাই বোর্ড পেয়ে যায় দেখি ভাই 1947, কিন্তু আগেও তো ভাই আমরা শিখছিলাম 1948। এরকম অনেক কিছু দেখলাম ভাই একটু নতুন নতুন করছে, নতুন বইগুলোতে একটু মডিফিকেশন করছে। আচ্ছা, মডিফিকেশন করছে, রাইট। এই যে এসএসসি এর বইও কিন্তু 10টা দেওয়া, না না সরি, তাহলে এসএসসি এর বইও ম্যাক্রোমোলও 10টা দেওয়া এবং মাইক্রোমোলও 6টা দেওয়া। কিন্তু আমরা কিন্তু যখন পড়েছিলাম তখন কিন্তু ম্যাক্রোমোলও ছিল 9টা আর মাইক্রোমোলও ছিল 7টা, মানে এফিটা এখানে ছিল না, এফিটা ছিল এইখানে। তাহলে ওই আমাদের আগের বই আর উইকিপিডিয়া বলতেছে 9টা 7টা, মানে এই এফটাকে তারা আগের বই এবং উইকিপিডিয়া বলতেছে ম্যাক্রোমোলো। আর বর্তমান লেটেস্ট বই, এটা বইটা কত সালের, আমি এক মিনিট দেখে নিই। এটা 2017 সালের বই। ভাই তাহলে তো অনেক অনেক দূরে, এখন 2021 চলতেছে। ভাই আমরা অপশনে যেটা পাই সেটাই দিব, যদি 10টা পাই তাহলে 10টা দিব, 9টা পাইলে 9, 2টা পাইলে 9টা দিব। হ্যাঁ ভাই এই কন্ট্রাডিকশনটা বাদ দেন ভাই। তাই হ্যাঁ ভাই। এটা আমরা এটা কন্ট্রাডিকশন হিসেবে রেখে দিলাম। হ্যাঁ ভাই আমরা এটা- ভাই আমরা 199 অ্যান্সার করবো। আচ্ছা, এই লৌহটা এটা ম্যাক্রোমোলো হতে পারে, মাইক্রোমোলো হতে পারে। এটা আপনারা একটু লিখে রাখেন, যে এফিটা ম্যাক্রো অথবা মাইক্রো, নিচে দিয়ে রাখেন যে 17 সালের বোর্ড। আচ্ছা, রিসেন্ট বোর্ড বইটা একটু দেখবেন তো আপনারা, ওয়েবসাইট থেকে আমি আদি নামাবো, ওয়েবসাইট থেকে এনসিটিভি ওয়েবসাইট থেকে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইটা আমি নামাবো। আমি দেখবো যেটা আসলে কি বর্তমানে রিসেন্ট বই কি বলতেছে। ওকে, এফিটা থাক, আমি একটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দিচ্ছি, যেখানে ওই মাইক্রোনিউট্রিয়েন্টস এর ক্ষেত্রে একই দেওয়া আছে। ওকে, তারপরে আমরা শিখবো যে উদ্ভিদের পুষ্টিগুলোর ক্ষেত্রে এই উপাদানগুলোর ঘাটতি থাকলে উদ্ভিদে কি কি ঘটনা ঘটে। এটা বইয়ে লেখা আছে, আপনারা দেখে বোঝার কিছু নাই। যে নাইট্রোজেনের অভাবে ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে। আর ক্লোরোফিল, পাতা যখন গাছের পাতা হলুদ হয়ে যায়, বলে যদি বলে কোন পুষ্টিগুণের অভাবে, তাহলে আনসারটা কি হবে বলেন তো? নাইট্রোজেন। কারণ ক্লোরোফিল পাতায় না থাকলে কি হয়, পাতা হলুদ হয়ে যায়। আচ্ছা, আবার পাতা হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় ক্লোরোসিস। এটা ইম্পর্টেন্ট, ক্লোরোসিস। ক্লোরোসিসটা কি? পাতা হলুদ হওয়া কেন হয়? নাইট্রোজেন এর অভাবে। একটু লিখে রাখেন তাহলেই হবে। ফসফরাসের অভাবে পাতা বেগুনি হয়ে যায়। ম্যাগনেসিয়াম এবং লোহের অভাবে পাতা ফ্যাকাশে হয়ে যায়। সালফারের অভাবে ফসলের পরিপক্কতা বিলম্বিত হয়। পটাশিয়ামের অভাবে পাতার শীর্ষ কিনারা হলুদ হয় এবং মৃত অঞ্চলের সৃষ্টি হয়। বোরনের অভাবে মূলের বৃদ্ধি কমে যায়, শাখার শীর্ষ মরে যায়, ফুলের পরিচয় মাত্র ব্যাহত হয়। এগুলো বিসিসি এ পর্যন্ত খুব একটা আসে নাই, কিন্তু আসবে না বলা যাবে না, আপনারা শিখে রাখবেন। কিন্তু প্রথমটাতে ভাই একটু স্টার্ট দিয়ে রাখবেন। এগুলো ভাই ইম্পর্টেন্ট ভাই, অনেকবার পড়ি ভাই তাও মনে থাকে না, খালি মনে গুলাই থাকে যায়। সবগুলো একরকম, যে সবগুলো যে একরকম, সবগুলোর কারণে পাতা ধরে যায়, পাতা ধরে যায়, ফুল ধরে যায়, ফল ধরে যায়, এদের মনে থাকবে না। তারপর আরেকটা জিনিস হচ্ছে নাইট্রোজেন চক্র। নাইট্রোজেন চক্রটা একটি উদ্ভিদের
একচ্ছত্র কোনো শারীরবৃত্তীয় প্রক্রিয়া না, এটা একটা প্রাকৃতিক প্রক্রিয়া। পানি চক্র যেমন, এই নাইট্রোজেন চক্র একই রকম। পানি চক্রটা কিরকম ছিল? সমুদ্রের পানি বাষ্পীভূত হয়ে আকাশে চলে যায়, বা বাষ্প হয়ে মেঘ হয়ে ঘুরতে থাকে, যখন ঠান্ডা হয়ে যায় তখন শীতল হয়ে পানি হয়ে আবার পৃথিবীতে ঝরে পড়ে, পরে কি মাটির ভিতর দিয়ে ফিল্টার হয়ে আবার ভূখণ্ডের নিচে চলে যায়, আর কিছু চলে যায় সমুদ্রের পানি দিয়ে সমুদ্রে চলে যায়। এটা হচ্ছে পানি চক্র। ঠিক একই রকম নাইট্রোজেন চক্রটা কি? মাটির নিচে মিনারেল হিসেবে আছে নাইট্রোজেন, সেটাকে উদ্ভিদ নাইট্রেট বা নাইট্রাইট, নাইট্রাস বিভিন্ন উপায়ে উদ্ভিদ গ্রহণ করে। আর নাইট্রোজেন যে মাটির নিচে আসলো কিভাবে আসলো? প্রকৃতিতে নাইট্রোজেনের গ্যাস আছে বিভিন্ন বিভিন্ন ফর্মে আছে, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড আকারে আছে। আমাদের যে প্রকৃতিতে আমরা যে অক্সিজেন নেই, বাতাস নেই, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলে কি শুধু অক্সিজেনই থাকে নাকি নাইট্রোজেন থাকে? কত পার্সেন্ট নাইট্রোজেন থাকে আপনার কি ধারণা আছে? 78.02 সম্ভবত। বায়ুমণ্ডলে 70 বায়ুমণ্ডলে 78.01% নাইট্রোজেন, আর অনলি 18 বা 19% না 20.02% অক্সিজেন। অক্সিজেনের চেয়ে 4 গুণ হচ্ছে কি বায়ুমণ্ডলে নাইট্রোজেন। কিন্তু নাইট্রোজেন আমরা সরাসরি গ্রহণ করি না, লাগে না। নাইট্রোজেন কিন্তু অক্সিজেনের সাথে আমরা নিঃশ্বাসের সময় কিছুটা নাইট্রোজেন আমরা গ্রহণ করি। আরেকটা জিনিস হচ্ছে যে নাইট্রোজেন বায়ুতে সরাসরি N2 আকারে গ্যাস আকারে থাকে না, কিছু হয়তো থাকে, কিন্তু ম্যাক্সিমামটাই থাকে কি নাইট্রোজেনের অন্যান্য অক্সাইড হিসেবে, যেমন NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড, N2O নাইট্রাস অক্সাইড, NO নাইট্রিক অক্সাইড ইত্যাদি আকারে থাকে। তো এই অক্সাইড গুলো যখন জলীয় বাষ্প যখন আকাশে যায়, তখন ওই লিকুইড পানির সাথে কিছুটা অক্সিজেন দ্রবীভূত হয়, সরি কিছুটা নাইট্রোজেনের এই অক্সাইড গুলো দ্রবীভূত হয়। দ্রবীভূত হয়ে যখন তারা এই সাথে করে যখন বায়ুগুলো নিয়ে যায় মেঘের মধ্যে পানির সাথে বিক্রিয়া করে এই অক্সাইড গুলা নাইট্রোজেনের অক্সাইড গুলা কি করে? নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। সেদিন একটা প্রশ্ন আসছিল বিজ্ঞান পরীক্ষায়, কে আমাকে প্রশ্ন করেছিল যে অ্যাসিড রেইনের জন্য দায়ী মূলত কোন অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড নাকি সালফিউরিক অ্যাসিড? নাইট্রিক অ্যাসিডের পরিমাণটা বেশি। সালফিউরিক অ্যাসিড বা সালফার ডাই অক্সাইড, সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা বেশি, তীব্রতা বেশি, কিন্তু পরিমাণ তো বেশি নাইট্রিক অ্যাসিড। তার মানে নাইট্রিক অ্যাসিডের সংকেত হচ্ছে HNO3। এই যে নাইট্রিক অ্যাসিড, এটা বায়ুমণ্ডলে না, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের গ্যাস আছে, NO, N2O, NO2 এগুলা গ্যাস আছে। এরা বায়ুমণ্ডলে পানির সাথে মিশে দ্রবীভূত হয়ে কি উৎপন্ন করছে? নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করছে। তারা আবার মাটিতে ঝরে পড়ছে কিসের মাধ্যমে? বৃষ্টিপাত হয়ে ঝরে পড়ছে। বৃষ্টিপাত হয়ে তারা যে মাটির নিচে চলে যাচ্ছে, সেখানে আবার নাইট্রোজেনের বিভিন্ন যৌগ হিসেবে থাকছে, সেটাকে আবার উদ্ভিদ মূলরূপের মাধ্যমে কি শোষণ করছে। এটা হচ্ছে নাইট্রোজেন চক্র। ফাইন। সবুজ বিপ্লব, এটা উদ্ভিদের কোনো ইয়া না, উদ্ভিদের কোনো শারীরবৃত্তিক প্রক্রিয়া না, এটা এগ্রিকালচারাল ইনভেনশন বলতে পারেন। বিংশ শতাব্দীর 40-এর দশক থেকে 60-এর দশক পর্যন্ত কৃষি বিষয়ক গবেষণা এবং উন্নয়নের প্রযুক্তিগত পরিবর্তন হয়, যার ফলে ওই সার, বীজ, কীটনাশক এগুলা কি উন্নত হয়, যার ফলে কৃষি উৎপাদন বেড়ে যায়। এটা কি সবুজ বিপ্লব বলা হয়। সবুজ বিপ্লবের জনককে? মার্কিন কৃষি বিজ্ঞানী নরম্যান বোরলাউ। এটা কোনো শারীরবৃত্তীয় প্রক্রিয়া না। আমরা ইয়াতে চলে যাই,
উদ্ভিদের বৃদ্ধি হয়, এমসিকিউ পরীক্ষা চলে যায়, 2017 সালে আসছে। উদ্ভিদের বৃদ্ধি হয় নিচের কোনটির প্রভাবে? পানির প্রভাবে, ইউরিয়া সারের প্রভাবে, টিএসপি সারের প্রভাবে, এমপি সারের প্রভাবে। আনসারটা দেওয়া আছে পানির প্রভাবে। আই নট শিওর এটা আসলে কি পানির প্রভাবে হওয়া উচিত কিনা। উদ্ভিদের বৃদ্ধির জন্য কি শুধু পানি দেই নাকি ইউরিয়া দেই, আমি শিওর না, জানতে হবে। পানির মাধ্যমেই তো নিচ্ছে। টিএসপি, পানির মাধ্যমে, পানি কি সরাসরি বৃদ্ধির জন্য দায়ী? উদ্ভিদ পুষ্টি উপাদানগুলো গ্রহণ করে পানির মাধ্যমে, এটা মানলাম, তো কিন্তু উদ্ভিদের বৃদ্ধির জন্য সরাসরি দায়ী কোন পুষ্টি উপাদানটা, এটা কি আপনি জানেন? এটা যেহেতু জানি না, সেটা আমরা পানি ধরে রাখছি, পানির প্রভাবে উদ্ভিদের বৃদ্ধি হচ্ছে। টিএসপির নাম হচ্ছে ট্রিপল সুপার ফসফেট। এগুলো সার, এই তিনটা সারের নাম আমরা জেনে রাখি। সার TSP তাহলে ভাই সার দেয় কেন ভাই? এই যে আমরা যে গাছে সার দিই, এটা কিসের জন্য? পুষ্টি উপাদান দেই, খাবার দেই। তা খাবার মানুষ খায় তো বড় হয় নাকি, নাকি ছোট হয়? হ্যাঁ, তাহলে শুধু তো পানি এই খেয়ে একই যে, বড় হইতো, যদি পানি খেয়ে বড় হইতো তাহলে সার দেওয়া লাগতো না। হ্যাঁ বুঝলাম না এটা কি। তার মানে এই সারটা কিসের? আর গ্রহণও করতে পারবে না। হ্যাঁ, পানি ছাড়া তো সার গ্রহণও করতে পারবে না। এটাও ঠিক, পানি ছাড়া সার গ্রহণ করতে পারবে না, মানে পানি এবং সার দুইটাই উদ্ভিদের বৃদ্ধির জন্য অপরিহার্য। তাহলে এই কোশ্চেনটাই ইনভ্যালিড। মিউরেট অফ পটাশ, পটাশ মানে কি? ইউরিয়া সারের প্রধান উপাদান কি? নাইট্রোজেন। এমপি, এমপি ভাই তো মানে আমি মনে করছিলাম মেম্বার অফ পার্লামেন্ট। না, জিনিসটা স্যার আমার ভাইবাতে জিজ্ঞাসা করছিল প্রাইমারিতে, মেম্বার অফ পার্লামেন্ট। হ্যাঁ হ্যাঁ, কি স্যার আমার প্রাইমারিতে যখন ভাইবা দিছি তখন এমপি এর পূর্ণরূপ জিজ্ঞাসা করছিল। পার্সেন্ট? পার্সেন্ট? জি স্যার। আপু কি বলছেন, মিউরেট অফ পটাশ? না, আমার এটা হচ্ছে প্রথমে জিজ্ঞাসা করছিল যে আমার ওখানকার রাজনীতি লোক কে কে আছে, সেখানে সেইটা এটা জিজ্ঞাসা করছে, তার মানে এমপি তো এখান থেকেই আসবে। রাইট, এমপি তো এমপি হবে, রাজনৈতিক লোক যেহেতু। আপু আস্তে আস্তে তাসলিমা আপুর দিকে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা শিখলাম যে উদ্ভিদের 4টা ইম্পর্টেন্ট সার, এই 4টা সার সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। যে কোন সারের ইলাবোরেশনটা কি, নাম কি, এটা নামটা মুখস্থ করা তো খুব জরুরি না, কিন্তু কোন সারটা কোন পুষ্টি উপাদানের জন্য এটা জানা বেশি ইম্পর্টেন্ট। টিএসপি ফসফরাসের এবং ডিএপি ফসফরাসের, পি থাকলে ফসফরাস, এমপি এখানে কিন্তু আমরা কনফিউজ হয়ে যাব। এই পি দেখে মনে করব কি, হ্যাঁ এটা বোধহয় পি ফর ফসফরাস, নো নট দ্যাট, এটা মিউরেট অফ পটাশ। পটাশ মানে পটাশ, ইউরিয়া, নাইট্রোজেন। ওকে, দেখেন এই যে 2011 সালে কৃষি অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা এবং 2005 সালের থানা শিক্ষা অফিসার, পিটিআই সুপারিনটেন্ডেন্ট, এই সব জায়গায় প্রশ্ন আসছে উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান কয়টি? মুখ্য লেখছে 3টা, 6টা, 9টা, 16টা। 3টা, 6টা, 9টা, 16টা। আমরা তো একটু আগেই বললাম উদ্ভিদের পুষ্টি উপাদান 9টাও হইতে পারে, 10টাও হইতে পারে। উইকিপিডিয়ায় আছে 9টা, আমাদের পুরাতন বোর্ড বই ছিল 9টা, আবার এই গাইড বই আছে 10টা, বর্তমান গাইড বই আছে 10টা।
2017 সালের বোর্ড বই আছে 10টা, সুতরাং কোনটা যে সঠিক এটা তো বোঝা মুশকিল হয়ে যাচ্ছে, তাই না? ভাই আমার মনে হয় যদি 9 থাকে তাহলে 10 থাকবে না, আবার 10 থাকলে 9 থাকবে না, এটাই মেন কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই হবে। সুতরাং এখানে আনসার 9টা হবে। সাতাশতম বিসিএস একটা প্রশ্ন আসছে যে উদ্ভিদের খাদ্য তালিকায় কোনটা আছে? ক নম্বরে আছে NPKHZN, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার, জিঙ্ক, সবগুলোই তো আছে। খতে আছে Na, এই Na তো নাই, সোডিয়াম তো নাই। গতে আছে NBKSL, এল মানে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম নাই। ঘতেও অ্যালুমিনিয়াম বাড়তি দিয়ে দিয়েছে, মানে খ গ ঘ তিনটাতে সোডিয়াম এবং অ্যালুমিনিয়াম বাড়তি দিয়ে দিয়েছে, যেগুলো পুষ্টি উপাদান না। কিন্তু কতে যেগুলো আছে সোডিয়াম, পটাশিয়াম, সোডিয়াম নাই, নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, সালফার, জিঙ্ক সবগুলোই কি পুষ্টি উপাদান, তাহলে ক হচ্ছে আনসার। আচ্ছা, ইম্পর্টেন্ট, মুখ্য উপাদান তো 9টা বা 10টা যেগুলো শিখলাম, এর মধ্যেও 3টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পুষ্টি উপাদান আছে, এগুলোকে প্রাথমিক পুষ্টি উপাদান বলে। এটা আমাদের বইয়ে নাই, আমরা পড়ি নাই, কিন্তু এটা ইম্পর্টেন্ট। দেখেন একদম প্রাথমিক 3টি পুষ্টি উপাদান। এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা। ভাই আপনি কি এই সংক্ষিপ্ত সাধারণ বইটা থেকে কিছু পড়ান? না, ভাই ওইটা একটু দেখেন তো ভাই। ওইটা আমি শুনছি যে ভাই ওইটা ইনফরমেশন গুলো অনেক মানে অনেক ভালো। হ্যাঁ, এবং ইনফরমেশন অনেক ভাই, অনেক দেওয়া, খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ট্রিকি অথেন্টিক। ট্রিকি ইনফরমেশন দেওয়া। হ্যাঁ, অথেন্টিক অথেন্টিক ভালো। এবং আচ্ছা, আমি ওইটা দেখতেছি একটু ভাই আমরা একটু এটা। ফলো করেন তো। আচ্ছা, আমি একটু এই সংক্ষিপ্ত বইটা দেখি, এই সংক্ষিপ্ত বইও যদি 10টা দেখে দেওয়া থাকে তাহলে আমি ধরে নিব যে 10টাই কারেক্ট। উদ্ভিদের পুষ্টি উপাদান, পৃষ্ঠা। 10টি দেওয়া, 10টি এবং 6টি দেওয়া। ঠিক আছে, 10টা এবং 6টা দেওয়া, তাহলে আমরা 10টাকেই গ্রহণ করতে পারি। আমরা বলে নিয়ে ধরতে পারি এটা, যে আগে 9টি ছিল, কিন্তু হয়তো বিজ্ঞানীরা পরবর্তীতে ঘোষণা দিয়েছে যে 10টি হবে, যেটা উইকিপিডিয়া হয়তো আপডেট করে নাই। আর কিছু জিনিস না আসলে মানে খুবই কনফিউজিং, কারণ বিজ্ঞানীরাও এটা নিয়ে শিওর না। এখন যেই সব জিনিস সারা বিশ্বের বিজ্ঞানীরা দ্বিধাবিভক্ত। অর্ধেক ফেরাস হচ্ছে মুখ্য উপাদান, আর অর্ধেক বলতেছে না ফেরাস মাইক্রো নিউট্রিয়েন্ট। সুতরাং আমরা কি করবো? আমরা হলো যে এসএসসির বই যেটা বলে আমরা সেটাই মেনে নিব। এখন এসএসসির বই যেহেতু 10টা বলতেছে, আমরা 10টাই মেনে নিব। ঠিক আছে, আনসার 10টা, 10টা না থাকলে 9টা। আর যদি 10টা এবং 9টা দুইটাই আনসার থাকে তাহলে আমরা 10টাকেই প্রাধান্য দিব। আপনারা 10এর মধ্যে স্টার দিয়ে রাখেন মুখ্য উপাদান, আর সেই এফি যেটা এফি কে মুখ্যতে স্টার দিয়ে রাখেন, অথবা গৌণ হইতে পারে। আর এই 3টা হচ্ছে প্রাথমিক পুষ্টি উপাদান, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এনপিকে। এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট প্রাথমিক পুষ্টি উপাদান। আচ্ছা, বলছি ইউরিয়া সারের কাঁচামাল কি? আমাদের দেশে ইউরিয়া সার ব্যবহৃত বা বানানো হয়, তার কাঁচামাল কি? নাইট্রোজেন। নাইট্রোজেন তো উপাদান, অপশনে নাইট্রোজেন ছিল না, অপশনে ছিল মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। তখন আনসার কি? মিথেন গ্যাস। মিথেন গ্যাসের একক হচ্ছে CH4।
CH4 মানে হচ্ছে মিথেন, এখানে তো নাইট্রোজেন নাই। কিন্তু এটা আমিও পড়েছি যে ইউরিয়া সারে ব্যবহার করা হয় মিথেন গ্যাস। মিথেনের সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। মিথেন, অ্যামোনিয়া এবং পানি মিলেই হচ্ছে ইউরিয়া সার। তার মানে শুধু মিথেন গ্যাস যে ইউরিয়ার কাঁচামাল তা না, মিথেন এবং ইউরিয়া এবং পানি তিনটাই কাঁচামাল। আর তেমন কিছু ইম্পর্টেন্ট এখানে দেখতেছি না, বাকি সবগুলো রিপিট। ওই যে পাতা হলুদ হয়ে যায় বা পিত বর্ণ, একবার আসছে হলুদ হয়ে যায় 28তম বিসিএস এ, আরেকবার আসছে পাতা পিত বর্ণ হয়ে যায় বা ফ্যাকাশে হয়ে যায়, না ফ্যাকাশে না, একটা হচ্ছে পিত বর্ণের হয়ে যায়। এই দুইটাই হচ্ছে কি নাইট্রোজেনের অভাবে, হলুদ বা পিত বর্ণ হয়ে যায় নাইট্রোজেনের অভাবে। তাহলে এটা একটু ডিফারেন্স আছে, যেহেতু মানে কনফিউজিং হয়ে যাবে, করা জিনিস ভুল করে ফেলবো। পাতা হলুদ বা পিত এই দুইটা হয় কিসের অভাবে? নাইট্রোজেনের অভাবে। আর পাতা ফ্যাকাশে হয়ে যায় কিসের অভাবে? ফসফরাসের অভাবে। এক জায়গায় লেখা আছে ফসফরাস, আরেক জায়গায় লেখা আছে ম্যাগনেসিয়াম, আরেক জায়গায় লেখা আছে লৌহ। তাহলে বেশি কাজ দরকার নেই, কনফিউজ হয়ে যাবো। বা ফসফরাস, ম্যাগনেসিয়াম, লৌহ মানে সবগুলাই কি, সবগুলোর অভাব হলেই পাতা ফ্যাকাশে হয়ে যায়। তাহলে এটা তো আমার শিখার দরকার নাই। চৌত্রিশটার মধ্যে আসছে ইউরিয়া সার থেকে উদ্ভিদ কোন উপাদানটি ব্যবহার করে, কোন কোন খাদ্য উপাদানটি লাভ করে? এটা হচ্ছে নাইট্রোজেন। ফাইন। ইউরিয়া সারে কত ভাগ নাইট্রোজেন থাকে, এটা ইম্পর্টেন্ট। দেখেন ইউরিয়াতে নাইট্রোজেন থাকে কত পার্সেন্ট? ইউরিয়া সারটা বেশি ইম্পর্টেন্ট, এই জন্য বারবার বেশি প্রশ্ন আসে। 44 থেকে 46 পর্যন্ত নাইট্রোজেন থাকে। 44 থেকে ইউরিয়া সারে 44 থেকে 46% নাইট্রোজেন থাকে, এটা ইম্পর্টেন্ট, এটা একটা বিশেষ। বাকিগুলো ইম্পর্টেন্ট না, বাকিগুলো রিপিট করলাম না, করলাম না। আচ্ছা, আরেকটা প্রাথমিক বিদ্যালয়ে আসছে, এটা ইম্পর্টেন্ট, এটা আমার এই আলোচনার মধ্যে নাই, কিন্তু এটা মাটির নাইট্রোজেন সংশোধন করতে পদ্ধতিতে কোন মৌল সাহায্য করে? লেখেন মাটিতে নাইট্রোজেন আবদ্ধ করতে সহযোগিতা করে কে? ক্যালসিয়াম। এটা প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা আসছে, আমাদের পরীক্ষা আসতে পারে। আচ্ছা ভাই, আপনার বিসিএস এর সময় কি ভাই ওই ইয়া ছিল, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন? হ্যাঁ হ্যাঁ ছিল। ভাই এই সাবজেক্টটা ভাই এত ভাই জঘন্য, এত মানে বলবো, সব ভাই একই লাগে ভাই। হ্যাঁ সবগুলো তিনটা, আনসার, হ্যাঁ এই ভাই জন্য আমরা তিনটা, করি নাই। এটা হচ্ছে প্রধানত বীজের মূল রং দিয়া নাইট্রোজেন নেয়, কিভাবে নেয়, কোন যৌগ হিসেবে নেয়, নাইট্রোজেনের কোন যৌগ হিসেবে নেয়? NO2, N2O, NO3। আরেকটা হচ্ছে ডাইরেক্ট N2,
আরেকটা দিলাম আমি অ্যামোনিয়া NH3। এগুলোর মধ্যে এটা হচ্ছে আমার আনসার। NO3 উপায়ে উদ্ভিদ মাটি থেকে নাইট্রোজেন গ্রহণ করে, এই আকারে নেয় না, এই আকারে নেয় না, এই আকারে নেয় না, এই আকারে না। NO3 আকারে উদ্ভিদ মাটি থেকে নাইট্রোজেন গ্রহণ করে। এটা বিসিএস এ আসে নাই, এটা গণপূর্ত অধিদপ্তরে আসছে, কিন্তু এটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, এই জন্য আমি এটা উল্লেখ করলাম। ঠিক আছে, হ্যাঁ ভাই কোশ্চেন ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট না? হ্যাঁ ভাই বোঝাই যাইতেছে ইম্পর্টেন্ট, হ্যাঁ। ট্রিকি। আচ্ছা, সার। সার দুই প্রকার, জৈব সার, রাসায়নিক সার। জৈব সার কোনটা? যেটা উদ্ভিদ মানে এক কথায় যেটা ন্যাচারাল উপায়ে, যেটা কেমিস্ট্রি ল্যাব লাগে না বা ফ্যাক্টরি লাগে না। যেমন মনে করেন গাছের পাতা, প্রাণী দেহের মৃত অংশ, গোবর, এগুলো হচ্ছে ন্যাচারাল সার। আর রাসায়নিক সার কোনগুলা? ওই যে ইউরিয়া, DAP, তারপর ওই যে MP, যেগুলো আমি লিখে দিয়েছিলাম, এগুলো সব রাসায়নিক সার। ঠিক আছে, আপনারা কি স্বর্ণা সারের নাম শুনেছেন? স্বর্ণা সার। হ্যাঁ ভাই নাম শুনছি ভাই। কোন একটা বিসিএস সম্ভবত আসছিল বা কোন একটা পরীক্ষায় আসছিল, এই জন্য স্বর্ণা স্যার নাম শুনছি ভাই, কিন্তু কাম কি এটা জানি না। একটা জৈব সার, উদ্ভিদের জৈব জৈব সার কি কি? বিশেষ হচ্ছে স্বর্ণা সার। এটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী আব্দুল খালেক, বাংলাদেশের বিজ্ঞানী। এটার একটা নাম আছে, কেমিক্যাল নাম ফাইটোহরমোন। ফাইটোহরমোন কি? বৃদ্ধি হরমোন, গ্রোথ হরমোন। ফাইটোহরমোন ইনডিউসার। ইনডিউস মানে কি? ইনডিউসার মানে কি? যে ইনডিউস করে। ইনডিউস মানে কি? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তাড়িৎচুম্বক আবেশ। ইনডিউসার মানে আবেশক, ইন্ডাক্টর, ইনডিউসার। যে ইনডিউস করে, যে গ্রো করতে সাহায্য করে। যেই সারটা ফাইটোহরমোন গ্রো করতে সাহায্য করে তাকে ফাইটোহরমোন বলে। ঠিক আছে, আর বাকি বাকি গুলা কি আছে? পাতা, লতা, গোবর, বিষ্ঠা। বিষ্ঠা কিন্তু মারাত্মক পাওয়ারফুল, গোবরের থেকে তিনগুণ শক্তিশালী কম্পোস্ট হচ্ছে বিষ্ঠা। ভাই আমার তো মনে হয় উনি এই চারটাই মিশে নাম বানাই দিছে স্বর্ণা। হইতে পারে। হাড়ের গুঁড়ো, প্রাণীর রক্ত, এক কথায় জীবদেহ মারা গেলেই, উদ্ভিদ বা প্রাণী মারা গেলেই সেটা মাটির সাথে যা মিশবে, জীবদেহ থেকে যাই বের হয় সেটাই কি? সার। মাটির উর্বরতা বৃদ্ধি করে, পুষ্টি উপাদান বৃদ্ধি করে। ফাইন। আচ্ছা, আর রাসায়নিক সার কি? রাসায়নিক সার তো এক কথায় আহ যেগুলো আমাদের কেমিস্ট্রি ল্যাবে যেটা ইয়ে হয়। ইউরিয়া সারের যদি ইম্পর্টেন্ট আমি বলেছিলাম, ইউরিয়া সারের সংখ্যাটা লিখে দিই। ইউরিয়া সারের সংখ্যা, ইউরিয়া যদি বারবার আসছে, ইউরিয়ার সংখ্যাটা আমরা একটু মুখস্থ করে রাখি। না, জৈব সারের মধ্যে আপনার লেখেন রাসায়নিক সার বা কৃত্রিম সার। রাসায়নিক সারের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইউরিয়া, ট্রিপল স্টার। ইউরিয়ার সংকেতটা আমার জানা দরকার হচ্ছে কার্বন, কার্বন ডাবল বন্ড অক্সিজেন, এদিকে হচ্ছে একটা NH2, অ্যামিনোমূলক, এদিকে একটা NH2। এভাবে লেখা হয়। এটা হচ্ছে কার্বনিক সংকেত। আণবিক সংকেত এভাবে লেখা হয়, NH2 CO, এভাবে লেখা হয়। যারা মনে রাখতে পারবেন না, বলবেন কষ্ট লাগে, নো প্রবলেম, দরকার নেই।
এই ইউরিয়া সারটার আরেকটা কেমিস্ট্রি জগতে আরেকটা বেশি ইম্পর্টেন্ট আছে, এটা কি জানেন? বেশি ইম্পর্টেন্স আছে, এটা হচ্ছে ওই যে আগে বিজ্ঞানীদের ধারণা ছিল কি, যে জৈব পদার্থ, যতগুলো জৈব পদার্থ আছে, মিথেন, ইথেন, ক্লোরাইড, অ্যালকোহল, ফেনল, ইথার, এস্টার, এগুলো সব হচ্ছে উদ্ভিদ বা প্রাণীর দেহ থেকেই তৈরি হবে, ন্যাচারালি তৈরি হবে বা কেমিক্যাল প্রসেসের মাধ্যমে তৈরি হবে। কিন্তু উদ্ভিদ বা প্রাণী লাগবে। কোনো উদ্ভিদ বা প্রাণী ছাড়া কোনো অজৈব পদার্থ থেকে জৈব পদার্থ তৈরি করা যাবে না। কার্বন, জৈব পদার্থের বৈশিষ্ট্য কি? কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো বেশি থাকে। এখন যেমন কার্বন ডাই অক্সাইড আছে CO2, আর পানিতে আছে H2O, এই দুইটা একটাও জৈব না। কিন্তু আপনি যদি কার্বন ডাই অক্সাইডের পানি মিশিয়ে এমন কোনো কেমিক্যাল বানাইতে পারেন যেটা অ্যাকচুয়ালি প্রাণী দেহের উপাদান, তাইলে কি একটা রিভলিউশন উৎপন্ন হয়ে যাবে। কি? যে অজৈব পদার্থ থেকে জৈব উৎপন্ন করে ফেলছে, জৈব যৌগ উৎপন্ন করে ফেলছে। তো এই কাজটা করছে ইউরিয়া উৎপাদনের মাধ্যমে। এই জন্য এটা ইউরিয়ার ইতিহাস। বিজ্ঞানী, জার্মান বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার 1828 সালে অজৈব পদার্থ থেকে ইউরিয়া আবিষ্কার করে ফেলছে, বুঝছেন? কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, নাইট্রিক অ্যাসিড, পানি, এসব বিভিন্ন পদার্থ দিয়ে বিক্রিয়া করতে করতে ইউরিয়া উৎপাদন করে ফেলছে। আর ইউরিয়া উৎপাদন করার ফলে বিজ্ঞানী তো আগে থেকে জানে ইউরিয়া তো উদ্ভিদের বৈশিষ্ট্য, উদ্ভিদের অংশ। তখন এটা একটা কেমিস্ট্রি জগতে একটা রিভলিউশন তৈরি করে ফেলছে ইউরিয়ার আবিষ্কার। আচ্ছা, টিএসপি কি? ট্রিপল সুপার ফসফেট। এটার কেমিক্যাল নাম হচ্ছে মনোক্যালসিয়াম ফসফেট। আমার কেমিস্ট্রির নাম মুখস্থ করার দরকার নাই। অ্যামোনিয়াম সালফেট, এএসপি, সংক্ষেপে এএসপি বলে। অ্যামোনিয়াম সালফেটের তো আমাদের কেমিস্ট্রির নাম আমরা জানি, Al3SO4, Al2SO4 এগুলো আমার মুখস্থ করার দরকার নাই। দরকার হচ্ছে নাইট্রোজেনের সার হচ্ছে ইউরিয়া, টিএসপি হচ্ছে ফসফরাসের সার, ডিএপিও ফসফরাসের সার, পটাশের হচ্ছে মিউরেট অফ পটাশ, আর একটা হচ্ছে পটাশিয়াম সালফেট। এটাও লেখার দরকার নাই, কারণ আপনারা জানেন যে পটাশিয়াম সালফেট মানেই পটাশ থাকে। ক্যালসিয়ামের একটা সার আছে জিপসাম, এটা লেখা হয় নাই, এটাকে মাইটা সার বলা হয় গ্রাম অঞ্চলে, বুঝছেন? এটা লিখে দিই। ওই সার লিখছিলাম না, সারের মধ্যে একটা বাড়তি তথ্য লিখে রাখেন, এটা ভুলে গেছিলাম আমি, জিপসামটা লিখতে। লেখেন জিপসাম। জিপসাম সারটা হচ্ছে ক্যালসিয়ামের সার। আর এগুলো সবগুলো সারই কিন্তু এককভাবে ক্যালসিয়াম থাকবে এটা বলা যাবে না। যেমন জিপ সারে ক্যালসিয়াম এবং সালফার থাকে, ডিএপি তে নাইট্রোজেন এবং ফসফরাস দুটোই থাকে, বুঝছেন? কিন্তু মূলত যে উপাদানটা বেশি থাকে সেটাকে সেই পদার্থের সার বলা হয়। মিউরেট অফ পটাশকে পটাশিয়ামের সার বলা হয়। তার মানে এই না যে এখানে শুধু পটাশিয়ামই থাকে, অন্যান্য উপাদান থাকে। আচ্ছা, জিপসামটা সারটা লিখতে ভুলে গেছিলাম, দেখেন জিপসাম। এই জিপসাম সারটা হচ্ছে ক্যালসিয়াম, ক্যালসিয়ামের সার হচ্ছে জিপসাম। এই তো উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্ব। উদ্ভিদের কিছু চক্র আছে, কেলভিন চক্র, হ্যাচ-স্ল্যাক চক্র, এগুলো এইচএসসি এর বইয়ে আছে, এই জন্য এগুলো এখানে বইয়ে দেয় নাই, এই গাইডে দেয় নাই, আমরাও শিখবো না। এই হ্যাচ-স্ল্যাক চক্র, কেলভিন চক্র, ব্যাসাম চক্র, এগুলো শিখে আমাদের মাথা নষ্ট করার, খুব ভারী করার কোনো মানেই হয় না। তবে কেউ যদি এইচএসসি থাকেন, তিনি এইচএসসি এর বই থেকে উদ্ভিদের শারীরিক তত্ত্ব অধ্যায়ের ওই শ্বসনের চ্যাপ্টারে কেলভিন চক্র, হ্যাচ-স্ল্যাক চক্র, ব্যাসাম চক্র, আরো কয়েকটা চক্র আছে, ওগুলো শিখে নেবেন যদি প্রয়োজন মনে করেন কেউ। আমি এটা ভাই, এখন তো মনে হয় ভাই এসএসসি তো অ্যাড করছে। এসএসসি তে এইসব চক্র অ্যাড করেছে। হ্যাঁ ভাই, এখন এসএসসি তে অ্যাড করছে সবগুলো ছোট এক করে, করার অল্প কথা করে। না। কেলভিন চক্র তো বলে দিছি, কেলভিন চক্রটা শ্বসনের অন্ধকার পর্যায়ে ঘটে, এটা লিখে দিচ্ছি আমি। এটা এসএসসি বই থাকতে পারে। আর কেলভিন চক্রটা চতুর্থের চক্রগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, এর জন্য আমি লিখে দিচ্ছি। কিন্তু হ্যাচ-স্ল্যাক চক্র, ব্যাসাম চক্র, এগুলো অনেক বেশি আপার লেভেলের নলেজ, এগুলো না জানলেও চলবে, ইম্পর্টেন্ট আমি লিখে দিচ্ছি। আচ্ছা, জীবাণু সার কোনগুলো, এগুলো লেখা ইম্পর্টেন্ট। জীবাণু সার হচ্ছে রাইজোবিয়াম, অ্যাজোস্পিরিলাম, শ্যাওলা, নীল সবুজ শ্যাওলা, নীলাল সবুজ শ্যাওলা। নীলাল সবুজ শ্যাওলার নাম কি? তিথি মজুমদার বলেন। তিথি, আপু মনে হয় পারে না। মানে বুঝতে ব্যস্ত আছে বা নেটের প্রবলেম হচ্ছে। রাইজোবিয়াম, এগুলো জীবাণু। জীবাণু মানে কি? মাইক্রো অর্গানিজম, ভাইরাস, ব্যাকটেরিয়া, এই লেভেলের।
এজোস্পিরিলাম। আগামীকালকে করে নাই, মন্ত্রীর মধ্যে আসে নাই, আমি আগামীকালকে ফ্রি। বহুদিন পরে বহু ক্রোশ ঘুরে আমি একটা শুক্রবার ফ্রি পেয়েছি বাসায়। কালকে ঘুরতে যেতে পারতাম, ভাই আগে জানলে প্ল্যান করতাম, ঘুরতে চলে যেতাম বাইক নিয়ে। তা করতে কিন্তু কালকে ভোরবেলা বের হয়ে যেতে পারি এই ইয়ার দিকে। এখান থেকে তো কিশোরগঞ্জ, হাওড় টাওয়ার এগুলো কাছে। এজোস্পিরিলাম শ্যাওলা, নীল সবুজ শ্যাওলা। নীলাভ সবুজ শ্যাওলা। এটাকে বলা হয় সায়ানোব্যাকটেরিয়া। এগুলো জীবাণু। হ্যাঁ ভাই, এখন মনে পড়লো ভাই, এটা পড়ছি হ্যাঁ, সায়ানোব্যাক। এটা বলে কেউ কায়ানো বললেন হচ্ছে, হ্যাঁ, সাইটোকাইটিন বনাম সিডিয়া, অনেক কিছু সিস্ট বনাম সিডিয়া, এরকম অনেক কিছু আছে উচ্চারণ দন্তস্ব দিয়ে, কিন্তু প্রথম অক্ষর সি। সি সি মানে সি ফর ক্যাট। হ্যাঁ, সি থাকলে যে ক উচ্চারণ হবে এটা বলা যাবে। একটা প্রশ্ন আসছে, প্রক্রিয়া না, সারেরিয়া, সারের পাঠ থেকে আসছে। বলছে উদ্ভিদে মাটিতে চুন ব্যবহার করা হয় কেন? বলেন তো, চুন কেন ব্যবহার করা হয়? ব্যাকটেরিয়া সই। চুন কি? ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটাই কি পাওয়ারফুল ক্ষার। ক্ষার অ্যাসিডের বিপরীত হচ্ছে ক্ষার। মানে অ্যাসিডিক যদি হয়ে যায়, মাটি যদি অ্যাসিডিক হয়ে যায়, তাহলে সেখানে উদ্ভিদ উৎপন্ন হবে না, মারা যাবে। মাটির জন্য উর্বর ইয়ে হচ্ছে ক্ষারীয় মাটি, ক্ষার বেস। আর এজন্যই মাটিতে চুন প্রয়োগ করা হয়, ক্ষারত্ব বৃদ্ধি করার জন্য বা অ্যাসিডিটি কমানোর জন্য। এটা আবার আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পয়েন্টে আসছে। উদ্ভিদ মূলের সাহায্যে ইউরিয়া সার কি রূপে, কি অবস্থায় শোষণ করে? কি অবস্থায় মানে কি, কোন যৌগ হিসেবে? অনেকগুলো ইয়ে আছে, যে ডাইরেক্ট H2N CO NH2, যেটা আমি লিখে দিয়েছিলাম, ইউরিয়া সারের সরাসরি সংকেত। আমরা সবাই কিন্তু এটা ভুল করবো, দেখেন খুব ইম্পর্টেন্ট। বলছে উদ্ভিদ মাটি থেকে ইউরিয়া সার কি রূপে শোষণ করে? ইউরিয়া কি রূপে মানে কি ফর্মে, কোন যৌগ আকারে শোষণ করে? একটা পথে আছে ডাইরেক্ট ইউরিয়া সংকেত দেওয়া আছে, আর খতে দেওয়া আছে NO3, গতে ঘতে অন্যান্য। আনসার কোনটা বলেন তো? NO3। রাইট, এটা খ। ইউরিয়া সংকেত এটা, এটা হচ্ছে ইউরিয়া সংকেত, মানে মাটিতে ইউরিয়া থাকে এই ফর্মে, ইউরিয়া সার, এটা ইউরিয়া সার। কিন্তু উদ্ভিদ কিন্তু সরাসরি ইউরিয়া সার খায় ফেলতে পারে না। এটা এটা কি সলিড, এটা কি? এটা হচ্ছে সলিড ইউরিয়া সার। ইউরিয়া সার কি আপনারা দেখছেন কখনো? গুটি ইউরিয়া, এর বড় বল বল ইয়ার মতো অনেকটা, ওই যে হ্যাঁ ভাই, নেপচুনের মতো। নেপথলিন আছে না, আমরা আলমারি দিয়ে, হ্যাঁ, নেপথলিনের মতো গুটি ইউরিয়া। আর ছোট ইউরিয়াটা হচ্ছে একদম ছোট ছোট বল 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 বল, কিসের মতো অনেকটা, আমরা সাগু খাই না, সাগুদানা, ওই সাগুদানার মতো হচ্ছে নর্মাল ইউরিয়াটা। আর গুটি ইউরিয়াটা হচ্ছে ন্যাপথালিনের মতো বড় বড়। কিন্তু এটা তো এই সলিড, এটা তো সলিড, তার উদ্ভিদ খাইতে পারে না। উদ্ভিদ খায় কি হিসেবে? উদ্ভিদ খায় গ্যাস, গ্যাস ফর্ম, গ্যাসিয়াস ফর্ম, উদ্ভিদ মূলরম দিয়ে ঢুকে। দেখি NO3, নাইট্রোজেন ট্রাইঅক্সাইড। আচ্ছা, দুইটা সালফেট সার আছে, সালফেট সার দুইটা, অ্যামোনিয়াম সালফেট এবং পটাশিয়াম সালফেট। সারাইয়াতে লিখে রাখবেন সালফেট সার দুইটা। এটাই বই লেখা নাই, এভাবে লেখা নাই, অন্যভাবে আছে, এটা আমি সামারাইজ করে দিচ্ছি।
সালফেটের সার দুইটাই আছে পৃথিবীতে। একটা হচ্ছে কি পটাশিয়াম সালফেট, আর একটা হচ্ছে কি অ্যামোনিয়াম সালফেট। কিন্তু অন্য কোন সালফেট কিন্তু সার না। যেমন ক্যালসিয়াম সালফেট কি একটা, ক্যালসিয়াম সালফেট কি একটা যৌগ, সে সার না, সে উদ্ভিদ হিসেবে, উদ্ভিদ তাকে সার হিসেবে গ্রহণ করে না। তারপর ম্যাগনেসিয়াম সালফেট, কপার সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, এগুলো কোনোটাই সার না। শুধুমাত্র পটাশিয়াম এবং অ্যামোনিয়ামের সার হচ্ছে দুইটা সার। তাহলে পটাশিয়াম কি কে, আর অ্যালুমিনিয়াম কি এল। মনে রাখবেন কি কাল সালফেট, মনে রাখবেন এখন কাল ভাই ওটা সালফেট। ভাই ওটা তো অ্যামোনিয়াম, অ্যালুমিনিয়াম না ভাই। কত আছে অ্যালুমিনিয়াম? NH4 অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম সালফেট কি NH4 NH4 whole to SO4 সালফেট মূলক যদি 2, 2 হ্যাঁ অ্যামোনিয়াম মূলক যদি 1। এক। আচ্ছা, এটা তো যৌগমূলক সালফারের না, তাহলে আমি এই ছন্দ বাদ দিলাম। এটা একটু কষ্ট করে শিখবেন। পটাশিয়াম সালফেট হচ্ছে K2SO4। পটাশিয়াম সালফেট সংকেত K2SO4। যাদের মনে থাকবে না তাদের সংকেত মুখস্থ করার দরকার নেই, শুধু নাম দুটো মুখস্থ করবেন, সালফেট সব দুটো। অ্যালুমিনিয়াম সালফেট L2SO4 এটা দরকার নেই মুখস্থ করার। এটা সার না, মুখস্থ করার দরকার তো নাই, বরং এটা সারই না। আনসারে থাকলে নাই, কেটে দিবেন। শেষ, অধ্যায় শেষ। কোন এক্সট্রা কোশ্চেন আছে কারো? আর সকালে এটা ব্যায়াম করার আগ পর্যন্ত শীট নিয়ে বসবো, তো কোর্স নিয়ে বসবো, কাজ টাজ কম্পিউটারে কিছু কাজ করবো। এই অটোমেটিক আবার রেকর্ডিং স্টার্ট হইছে। এন্ড করে দিই মিটিংটা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই একটু কথা ওই বলো। ভাই আহ, ইমতিয়াজ ভাইও কি আমাদের 10টা থেকে ক্লাস নেবে নাকি 8টা থেকে? ওনার কি প্রবলেম হবে কিনা?